আমার বাবার অফিস এটা। আর আমি কি না ওই মর্কটটার কাছ থেকে পারমিশন নেব কি করব আর কি করব না সেই সবে? তো সাহস ছেলেটার, কি ভেবেছে আমি তাকে ছেড়ে দেব? এই মায়াকে চিনতে এখনো অনেক বাকি মিস্টার মাহির আহমেদ। তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তোমার সারা জীবন মনে থাকবে। ফাজিল, 1 বছরের জুনিয়র হয়ে আমার সমান পদে থেকে আমার উপরে চোটপাট। দেখাচ্ছি মজা তোমাকে। আর আমার বাবার সবচেয়ে নষ্টের মূল বেড়ার মানুষ পেল না। মায়া চেয়ারে হেলান দিয়ে বসে। রাসেল সাহেব মানে ওর বাবাকে নিয়ে মায়ের মনে ক্ষোভের শেষ নেই। মেয়ে কলম ঠোঁট দিয়ে চেপে আবার বলে, কেন করলে বাবা তুমি? কোথায় তুমি নিজের মেয়েকে ব্যবসার হাল বুঝিয়ে দিবে, তা না করে বেদস ফেরত এমবিএ করা এক পদজাত খারুস সজারু মার্কা একটা যুবককে ধরে এনে আমার সামনের পদে বসিয়ে দিয়েছো। মায়ের রেগে যাওয়ার কারণ আছে। মায়ের প্রতিটি কাজে এখন মাহিরের নাক গলানো যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী লোকসান হচ্ছে বলে কি মাহিরকে মাথায় তুলে নাচতে হবে? বিষয়টা মায়া মানতে পারছে না। মায়া নিজের মতো করে অফিস চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কোনো কিছু তোয়াক্কা না করে মাহিরের উপর ঝাল ঝাড়ার জন্য সে যেন তোক্কে তোক্কে থাকে। এমন সময় মাহির দরজায় মৃদু টোকা দিয়ে ভিতরে ঢোকার অনুমতি চাই। মায়া চেয়ারটা শটান ঘুরিয়ে মাহিরের দিকে তাকাল। মে আই কাম ইন? ইয়াস, কামিন। মায়া সাথে সাথে মনে মনে ভাবে, এসেছে তো রাম গরুচ্ছানা, এখন আবার কি নতুন উপদ্রব নিয়ে এলো কে জানে। বেটা তো সারা দিন বকাঝকা করে, আমি বয়সে সিনিয়র হয়েও কিচ্ছু বলতে পারি না। মাহির মায়ের সামনে এসে বলে, একটা কথা ছিল মিস। বলুন। সাহেবকে আপনি ছুটি দিয়েছেন, তার আজকে একটা জরুরি ফাইল জমা দেওয়ার কথা ছিল। আমাদের পরশুর ডিলটা নিয়ে এই ফাইলে কিছু এডিটিংয়ের দরকার। এর মধ্যে তাকে ছুটি দেওয়া একেবারেই কোনো যুক্তির কাজ নয়। এই ডিলের ওপরেই নির্ভর করছে আপনার কোম্পানির ভবিষ্যৎ। আপনি এমন কাজ কেন করেছেন শুনি? মাহির এক নাগাড়ে কথাগুলো বলে মায়ের চোখের দিকে সরাসরি তাকালো। মাহিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের ভিতরে যেন অস্বস্তি দানা বাঁধে। মায়া কোনো উত্তর দেয় না, মৃদু শুধু মাহিরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই শুরু করলো। উফ, আর পাচ্ছি না সইতে। আরে গাধা, আজ ওর প্রেমিকার সাথে ওর ডেট আছে। কয়েকদিন যাবৎ সময় দিতে পারিনি বলে ওর গফ গফ রাগ করেছে। আমাকে সকালে এত করে বলল, তাও তো প্রথমে রাজি হইনি মাহিরের কথা চিন্তা করে। তারপর সব খুলে বলল আমাকে সাইফ, তাই তো না করতে পারলাম না। এর মধ্যে ডিলের কথা তো মাথাতেই ছিল না। এমনিতেই এই কয়েকদিনে অফিসটাকে এমন জেলখানা বানিয়ে ছেড়েছে এই খাটাস মাহির। মায়া চুপ থাকা দেখে মাহির আবার বলে, চুপ করে আছেন যে? দেখুন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার বাবার ব্যবসা কেন লসে রান করছে আর তার আসল কারণ বের করার। এই পর্যন্ত আপনার দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ছাড়া কিছুই খুঁজে পেলাম না। এই যে বেডি মানুষ, আবেগ দিয়ে সংসার চালানো যায়, অফিস নয়। অফিসের কর্মচারীদের কাজের জন্য রাখা হয়, বন্ধুত্ব করার জন্য নয়। আপনার কোনো কর্মচারী আপনাকে ভয় পায় না, আপনার কমান্ড ফলো করে না। এরকম হলে কোনো কোম্পানি টিকতে পারে না। আপনি অফিসের কাজ বাদ দিয়ে সংসার করেন। মাহিরের কথাগুলো অনেক কঠোরভাবে বলল মায়াকে, কিন্তু মায়া জানে মাহির মিথ্যা বলছে না। মায়ের চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়েছে মাহিরের এমন কথাতে। সে নিজেও জানে না কেন এমন। কারো কষ্ট সে দেখতে পারে না, ব্যবসাটা হয়তো সে ভালো বোঝে না। সে শুধু জানে এই লোকগুলোর ভালো মন্দ দেখার দায়িত্ব তার। আবার এরাই মায়ের সরলতার সুযোগ নেয় বারবার। মায়া বোঝে, তবুও কঠোর হতে পারে না স্টাফদের প্রতি। এমনকি মাহির ছোট হয়ে তাকে এমন কথা শোনায়, তবুও কিছু বলতে পারে না। কোনো রকম নিজেকে সামলে মায়া কিছুটা মেজাজ দেখিয়ে বলে, কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি না বলে যা খুশি তাই বলবেন? শুনুন, ভুলে যাবেন না আপনিও আমার কর্মচারী। প্রথমে নিজে মালিককে সম্মান দিতে শিখুন। মায়াকে কাঁদতে দেখে মাহিরের ভিতরটা একটু হলেও কেঁপে ওঠে। তার নিজের বলা কথাগুলো কি বেশি কঠোর হয়ে গেল? কিন্তু মায়ের মুখ থেকে যখন কর্মচারী শব্দটা শোনে তখন মাহির থমকে যায়। মায়ের বাবা রাসেল সাহেব তাকে নিজের ছেলের মতো স্নেহ করে, আর মায়া কিনা তাকে সির্ফ কর্মচারী বলে অপমান করলো। এটা মাহিরের কল্পনার বাহিরে ছিল। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, ওকে ফাইন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কর্মচারীকে এত কথা বলতে হয় না, চলে যাই তাহলে। আপনি শান্তি পাবেন তো? আপনার মতো মাথা মোটা রাগী মেয়ের সাথে, সরি, বসের সাথে কাজ করার আমার কোনো দরকারই নেই। নিজে তো কোনো কাজ পারেনি না,
আবার অকারণে অপমান করেন, অজাহিরা কোথাকার। মায়া মাহিরের কথাই শিউরে ওঠে। অফিস থেকে মাহির চলে গেলে রাসেল সাহেবকে সে কী জবাব দিবে? মাহিরের প্রস্থানের চিন্তায় মায়ের বুকের ভিতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। সে কোনোভাবেই মাহিরকে যেতে দিতে পারে না। কেন চলে যাবেন? কর্মচারী বলেছি তাই? এতক্ষণ যাদের কথা বললেন তাদের সাথে আপনার কথা মতো ব্যবহার করলে তারাও মন খারাপ করতে পারে। চিন্তা করে দেখুন। আর আপনি কি কম নাকি? আমাকেও কত অপমান করলেন। আমি তো শুধু একটা কথাই বললাম মাত্র। না, অফিস ছাড়া যাবে না। আপনার বাবা অর্থাৎ রাসেল আঙ্কেলকে যে কথা দিয়েছি তা রক্ষা করতে হবে। আপনি না চাইলে যাব না। মাহির মনে মনে ভাবে, মায়াকে না দেখে থাকাও যে দিন দিন দুষ্কর হয়ে উঠছে। তাকে না দেখে থাকতেও পারবো না। সে নিজেকে সামলে মায়াকে প্রশ্ন করে, এখন আপনি সাইফের রিপ্লেসমেন্ট কিভাবে করবেন? আপনি করবেন? কেন আমি করব? আপনি করবেন। শুনেছি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। রাগ আর বড় বড় কথা ছাড়া তো কিছুই দেখিনি এই কয়েকদিন। এবার আপনার আন্ডারে এই ডিলটা হবে। দেখি শুধুই মুখেই চালাতে জানেন নাকি বুদ্ধিও চলে। হাতের কাজটাও তো দেখা হবে। ওহ, ভালোই তো বললেন। তবে করতে পারি, কিন্তু শর্ত আছে একটা। এক্সকিউজ মি, আই এম দ্য বস, ওকে? কিসের শর্ত? বসকে কে শর্ত দেয়? হ্যাঁ, আমিও আপনার কর্মচারী নই। আপনার বাবার অনুরোধে এসেছি, শুধু তদারকি করার জন্য। ডিল বা প্রজেক্ট রেডি করার কথা আমার নয়। শর্ত মানতে না চাইলে ঠিক আছে। আমি শুধু আপনার বাবাকে বলবো যে তার মেয়ে অফিসের প্রজেক্ট ম্যানেজারকে প্রেম করার জন্য ছুটি দিয়েছে। দ্যাটস ইট। এই এই কি বলেন এইসব? আচ্ছা বলেন কি শর্ত? মায়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। মনে মনে ভাবে, একবার শুধু হাতে পায়ে ধরে বুঝিয়ে দিব। মাহির মুচকি হেসে বলে, পরশু বিকেলে ক্লায়েন্ট আসার আগে কাজ শেষ করতে হবে, তাই সে পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। রাজি থাকলে বলো। তুমি করে কাকে বলছেন? কেন? তোমাকে। তোমার মতো মাথা মোটা টাইপ মেয়েকে এতদিন আপনি বলেছি, সেটাই অনেক। ইচ্ছে করলে তুমিও তুমি করে বলতে পারো, আমার আপত্তি নেই। 1 বছরের সিনিয়র জুনিয়র কিছু আসা যায় না। তাছাড়া আমি তোমার থেকে লম্বাই আছি। হ্যাঁ, আমি 1 বছরের সিনিয়র মিস্টার। আর কখনো না, আমি আপনি করেই বলবো এবং আমি চাই আপনিও তাই বলবেন। সবার সব চাওয়া পূরণ হয় না। এবার ফাইলটা নিয়ে এসো, কাজ শুরু করতে হবে। হাতে সময় নেই একদমই। ডিসকাস্টিং। মায়া ফোনটা হাতে নিয়ে ফাইল নিয়ে আসার কথা বলে রেগে মাহিরের দিকে তাকিয়ে থাকে। সে মাহিরের এই আচরণ কিছুতেই সহ্য করতে পারছে না। মাহির মুচকি হেসে বলে, তুমি কখনো লাল গোলাপ দেখেছো? টকটকে লাল। কি মানে? মানে লাল টকটকে গোলাপ দেখবে? কোথায়? ওই দেখো, ঘরের এক কোণের আয়না আছে, সেদিকে তাকাও। দেখলে কিছু? দেখো, লাল গোলাপ দেখা যাচ্ছে। কিন্তু সেখানে তো আমাকেই দেখা যাচ্ছে। সেটাই তো, তোমাকে রাখলে অমনি দেখায়, বুঝেছো? ভালো হবে না বলে দিলাম। তা খারাপ কি আর হবে শুনি? তোমার এত সাহস আমাকে লাল গোলাপ বলো? নিজের অজান্তেই মায়া মাহিরকে তুমি করে বলে ফেলে। মাহির হেসে ফেলে, তখনই বলে, ওহ না, ভুল হয়েছে। টমেটো বললে ঠিক হতো, মিস লাল টমেটো। কি? আমি টমেটো? মায়া এটা বলেই মাহিরকে মারতে গিয়ে সে ভারসাম্য হারিয়ে সরাসরি মাহিরের উপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে মায়ের পিয়ে মীরা ফাইল নিয়ে ভিতরে ঢোকে। ওদের এ অবস্থায় দেখে মীরা থতমত খেয়ে চোখ বন্ধ করে ফেলে। তারপর কাপা গলায় বলে, আমি কিছু দেখিনি ম্যাম। মায়া তখনই নিজেকে সামলে নেয়। মাহিরের উপর থেকে উঠে দ্রুত বলে, কি কি দেখোনি তুমি মীরা? চোখ বন্ধ করে আছো কেন? না ম্যাম, আপনি স্যারের ওপর ছিলেন, আমি দেখিনি, তাই বললাম। মীরার কথা শুনে মাহির মৃদু স্বরে হাসতে থাকে। মায়ের রাগে আগুনের মতো হয়ে মীরার দিকে তাকায়। তারপর বলে, মীরা তুমি এখন যাও। ওকে ম্যাম। মায়া মাহিরের দিকে ফিরে তাকায়। তার মনে হয় আজ মীরার সামনে সে কি ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। এই মাহির লোকটা সব সময় তাকে ঝামেলায় ফেলে। তোমার জন্য মীরা আজ অফিসের সবার সামনে কি না কি ভাবলো। মাহির মায়ের হাতটা আলতো করে নিজের বুকের সাথে টেনে নেয় এবং তার চোখে চোখ রেখে গভীর দৃষ্টিতে তাকায়। মাহির কথা বলে, তো কি হলো? নিজের মনের কথা আজও বুঝবে না বুঝি? আজও বুঝবে না কিসের জন্য নিজের কোম্পানি ছেড়ে এখানে আছি? কার টানে কাকে দেখার জন্য? সব কথা মুখেই বলতে হবে? প্রথম দেখাতেই যে তুমি আমার এই মনের অধীশ্বরী হয়েছ, বোঝো না? মায়া মাহিরের হাতটা ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলে,
না, আমি বুঝি না, এটা অফিস, তাই আগে কাজ, কাজের সময় কাজের কথাই হওয়া ভালো। ও তাই বুঝি। তা এতদিন এই কাজের কথা মনে ছিল না কেন? আমার মনে হয় তুমি আসলে অন্য কিছু ভাবছো। না, ছিল না। তখন তো কোনো হুলো বিড়ালের দেখা পাইনি, তাই মনে থাকার প্রশ্নই আসে না। এখন হুলো বিড়ালের উৎপাতে কাজের মনোযোগই নষ্ট হচ্ছে। আমি হুলো বিড়াল? তবে রে, দাঁড়া, তোমাকে দেখাচ্ছি মজা। আজ কাজ শেষ না করে তোমাকে ছাড়া যাবে না। মায়া দ্রুত মাহিরের কাছ থেকে সরে যায়। মাহির নিজের অফিসের কাজে আবারও মন দেয়, কিন্তু তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি খেলা করে। মায়া আজ বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মাহিরই তাকে গাড়ি চালিয়ে পৌঁছে দিয়ে গেছে। মাহিরের সাথে কাটানো মুহূর্তগুলো মায়ের মনের ভিতর এক অদ্ভুত দোলাচল তৈরি করে। দুপুরের পর থেকেই মাহিরকে দেখলে কেমন যেন সব এলোমেলো হয়ে যায় মায়ার। মাহিরের এই গভীর চাহনি মায়ের হৃদয়ের তন্ত্রীকে এক অপূর্ব সুরের মূর্ছনা তৈরি করে, যা সহ্য করা সত্যিই মায়ের জন্য বেশ কষ্টকর। মায়া এমনিতেই খুব চঞ্চল একটা মেয়ে, পড়াশোনা করেছে সাহিত্য নিয়ে। প্রেম ভালোবাসার ব্যাপারটা সে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি। তার জীবনে প্রেমের প্রস্তাব আসেনি তা নয়, কিন্তু কারোর মাঝে সেই মনটাকে সে খুঁজে পায়নি, যার অনুভূতি হলে মানুষ প্রেমের জোয়ারে ভেসে যায়। মায়ের খুব শখ ছিল এমন একটা প্রেম করবে যেখানে সমস্ত বাধাগুলোকে উপেক্ষা করে ভালোবাসার মানুষটির কাছে পৌঁছানো যায়, যেখানে কোনো বাধাই বাধা নয়, বরং সব বাধা তুলোর মতো উড়ে যাবে ভালোবাসার নির্মল বাতাসে। ওর বদ্ধমূল ধারণা ছিল ভালোবাসাকে মুখে বলার প্রয়োজন নেই, মন আপনা আপনি তা উপলব্ধি করে নেবে। আজ পর্যন্ত ওর জীবনে তেমন বিশেষ কেউ আসেনি, তাই প্রেমের জোয়ার ওর জীবনে ঠিকঠাক জমেনি। তবে মাহিরের বিষয়টা একদম আলাদা। ছেলেটাকে প্রথম দিন দেখে মায়ের বিরক্ত লাগলেও কখন যে সে মায়ের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে তা মায়া নিজেও বুঝতে পারে না। বাড়িতে নিজের ঘরে এসে মায়া আয়নার সামনে দাঁড়ায়। আজকের ঘটনাটা স্মরণ করে মায়ের ফর্সা গাল দুটো লজ্জায় লাল টকটকে হয়ে ওঠে। আজকে অদ্ভুতভাবে মাহির তাকে প্রপোজ করেছে। এতটা অদ্ভুতভাবে কেউ কাউকে প্রপোজ করে না। মায়া আয়নায় নিজেকে দেখে মৃদু কণ্ঠে বলে, আজব ছেলে একটা। এই সময় রাসেল সাহেব তার হুইল চেয়ারে বসে একাই মায়ের ঘরে আসেন। মায়া জানালার দিকে তাকিয়ে আপন মনে কথা বলছিল। রাসেল সাহেব তার মেয়ের মুখের অভিব্যক্তি দেখতে পান না, কিন্তু মেয়ের বলা কথাটা ঠিকই শুনে ফেলেন। রাসেল সাহেব বেশ হাসি খুশি মুখে মেয়ের উদ্দেশ্যে বলে, কে সেই আজব ছেলে যে আমার মেয়ের মাথাটাকে বন্দি করে রেখে যন্ত্রণা দিচ্ছে? মায়া বাবার গলার আওয়াজ পেয়ে চমকে পিছন ফিরে তাকায়। রাসেল সাহেব এবার মুখে একটু সিরিয়াস ভাব এনে আবার বলে, কে বলো তো সেই ছেলে? মাহির আবার তোকে বিরক্ত করছে? দাঁড়া, ওর বাবা নাহিদ সাহেবকে ফোন করে বলে দিচ্ছি, ছেলেকে এমন করা ধমক দেবে যার কোনো দিন মায়ের ধারে কাছেও আসবে না। না না বাবা, থাক, আজ আর কিছু বলতে হবে না। বেশি বাড়াবাড়ি করলে আমি ওর মাকে বলে দেবো সব। রাসেল সাহেব মেয়েকে আরেকটু রাগানোর জন্য দুষ্টুমি করে আবার বলে, না না, সমস্যা বেশি হলে আমাকে বলতেই হবে। কোথা থেকে একটা ছেলে এসে দিনরাত আমার মেয়ের মাথাটাকে গরম করে দেবে, আমি তা আর হতে দেব না। আমি তা আর হতে দিতে চাই না। আমার মায়া তো এমনিতেই খুব শান্ত, ও কেন অকারণে বিরক্ত হবে? মায়া এ কথা শুনে যখন উদ্বিগ্ন মুখে বাবার দিকে তাকায়, তখন দেখে বাবার মুখে খেলে যাচ্ছে চাপা হাসি। রাসেল সাহেবের এই অভিনয় মুহূর্তেই মায়ের কাছে ধরা পড়ে যায়। মায়া এবার বেশ রাগিয়া ঝাঁঝানো গলায় উত্তর দেয়, যখন বললাম দরকার নেই, তখন তো জোর করে ঘাড়ের উপরে চাপিয়ে দিলে। এখন কি আমার কথাই ছাড়াবে? আমি সব বুঝি, হ্যাঁ, তোমার আর নাহিদ আঙ্কেলের সব চাল আমি বুঝি। তোমরা দুইজনে মিলে কি করছো তা আমার অগোচরে নেই। আরে বাবা, তাই নাকি? আমি তো কিছুই জানি না। হ্যাঁ তাই। মায়া, আর কথা বাড়ায় না। ঠোঁটের কোণে এক চিলতে সলজ্জ হাসির রেখা টেনে নিজের ঘর থেকে বেরিয়ে যায়। রাসেল সাহেব খানিকটা আশ্বস্ত হন। দুপুরে মীরার কাছ থেকে মায়া আর মাহিরের সম্পর্কের এ খবর তিনি পেয়েছেন। নাহিদ সাহেব আর তার এই পরিকল্পনা প্রায় সফল হচ্ছে। তাহলে মাহিরের সাথেই মায়ের বিয়েটা হতে যাচ্ছে। এই সুসংবাদেও একটা দীর্ঘশ্বাস রাসেল সাহেবের বুক চিরে বেরিয়ে আসে। আজ 10টা বছর তিনি মেয়েকে সম্বল করে বেঁচে আছেন। মেয়েটা শ্বশুরবাড়ি চলে গেলে তিনি কি করবে?
এটা ভেবে এখন তার বুকের ভিতর এক অজানা ঝড়ের সূত্রপাত হয়। কিন্তু এ তো চিরাচরিত নিয়ম, এর অন্যথা কেমন করে হবে? এটাই জীবনের অমোঘ সত্য। 10 বছর আগে মায়ের বাবার ভালোবাসার মানুষটি মানে মায়ের মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকেই তিনি মায়াকে সবটুকু সময় দিয়ে অতি আদরে বড় করেন। মেয়ের সাথে তার বাবা মেয়ের সম্পর্কের চেয়েও গভীর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু হঠাৎ বছরখানেক আগে একটা বড় হার্ট অ্যাটাকে রাসেল সাহেবের পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও শরীরের নিচের অংশের অনুভূতি তিনি চিরতরে হারিয়ে ফেলেন। তারপর থেকেই তার ব্যস্ত জীবনের ইতি ঘটে। যে ব্যবসাটি তিনি অতি কষ্টে দাঁড় করিয়েছিলেন তার দায়িত্ব দেন একমাত্র মেয়ের হাতে। তবে মায়া একটু বেশি সহজ সরল। কোম্পানির কিছু অসাধু লোক বিভিন্নভাবে মায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং কাজে ফাঁকি দেয়। তাদের চরম অবহেলায় 4টে বড় ট্রেন্ডার হাত থেকে ফসকে যায়। পরপর কয়েকটি অর্ডার বাতিল হয়। সব মিলিয়ে মায়ের অদক্ষতায় রাসেল ফ্যাশন অ্যান্ড ক্লথ গার্মেন্টস বড় এক লোকসানের সম্মুখীন হয়। এরই মধ্যে একদিন নাহিদ সাহেব জানান তার ছেলে বিদেশ থেকে ফিরে আসছে এবং তাকে ব্যবসায় লাগাবে। মাহির নাহিদ সাহেবের একমাত্র ছেলে। ঢাকা ভার্সিটি স্নাতক সম্পন্ন করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে সে দেশে ফিরছে। নাহিদের ছেলে ফেরার কথা শুনে রাসেল সাহেব কষ্টভরা কণ্ঠে বলেন, তোর যদি আপত্তি না থাকে তবে আমি মাহিরকে কিছুদিনের জন্য আমার কোম্পানিতে নিতে চাই। নাহিদ সাহেবও এক কথায় রাজি হন, তবে মুখে সেই লুকোনো হাসি চেপে বলেন, তোর মনে আছে তো সেই পুরনো কথা? আমি কি ভুলতে পারি? সব মনে আছে। এই এক যাত্রায় পৃথক ফল হবে কেন? চল, রাত দেখা হবে, কলা বেচাও হবে। রাসেল সাহেব এ কথা বলে হেসে ওঠে আর তার সাথে হাসিতে যোগ দেয় নাহিদ সাহেব। কথাগুলো মনে পড়তে থাকে রাসেল সাহেবের। তিনি দ্রুত ঘরে এসে নাহিদ সাহেবের নাম্বারে ডায়াল করে। তাকে তো এই সুসংবাদটি দিতে হবে, মানে মায়া আর মাহির অফিসে একে অপরের কাছে এসেছিল। বিষয়টা তার বন্ধু নাহিদকে জানাবে। আর ওদিকে মায়া বিছানায় শুয়ে ভাবছে, এভাবেও প্রেম হয়? রাতটা বেশ অদ্ভুত উত্তেজনায় কাটে মায়ার। বারবার ইচ্ছে করছিল মাহিরকে একবার ফোন করতে, কিছু কথা বলতে, কিন্তু কি বলবে তা ভেবেই যেন আর ফোনটা করা হয় না। মাহিরেরও কি একই মনে হয়েছে, তাই সেও ফোন করে না। ভালোবাসার শিকারের পর প্রায় 14 ঘন্টা পার হয়েছে, তারা কথা বলেনি। এই সময়টুকুতে এমন একটা মিনিটও নেই যখন মায়া মাহিরকে নিয়ে না ভেবেছে। সারা রাত মাহিরকে নিয়ে কল্পনায় হারিয়েছে, মাহিরকে নিয়ে স্বপ্ন দেখেছে আর সকালের রোমান্টিক গান চালিয়ে মাহিরকে সাথে ভেবে ডান্স করেছে। রাসেল সাহেব দেখেছিল মেয়ের এই আবেগ মাখানো প্রেমিকার রূপ, তবে এতে তিনি বেশ সন্তুষ্ট হন। বাবার পছন্দ যখন মেয়ের ভালোবাসা হয় তখন তার চেয়ে শান্তির আর কিছুই থাকে না। কোন বাবা চায় এত কষ্ট করে মেয়েকে বড় করে মেয়ের অপছন্দের মানুষের সাথে বিয়ে দিতে? যখন ছোট থেকে সব কিছু মেয়ের পছন্দ মতো কিনে দিয়েছেন তখন জীবনসঙ্গী অপছন্দ হবে তা ভাবাটাই কষ্টের। তবে অনেক সময় মেয়ের দূরদর্শিতা, অতি আবেগ, অবাস্তব জীবন কল্পনায় নিজের জীবন নষ্ট করে দেওয়ার চেষ্টা, এসব ভুল পদক্ষেপের জন্য এবং তা দেখে বাঁচাতে বাবাদের শক্ত হতে হয়, আদরের মেয়েদের সাথে জোর করতে হয়। কিন্তু এক্ষেত্রে তার প্রয়োজন পড়ে না। বাবা আর মেয়ের পছন্দ এক বিন্দুতে গিয়ে মেশে, আর সেই জন্যই রাসেল সাহেবের বুকে নেমে আসে এক অনাবিল প্রশান্তি। পরের দিন মায়া দ্রুত ঘুম থেকে ওঠে, রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে মায়া হঠাৎ শিহরিত হয় এটা ভেবে যে আর কয়েক মিনিট পরেই সে মাহিরকে দেখতে পারবে। হার্টবিটটা যেন খুব জোরে বাজতে থাকে। অসহ্য এক খুশির ফোয়ারা মনের ভিতর খুশির জল ছেটাতে থাকে, আর সেই জলে ভিজতে থাকে মায়ার মনের বাগান। এই যে অন্যরকম ভালো লাগা, যেন চাঁদটি তার আলোগুলো ধার দিয়েছে মায়ার চোখকে। তাই সে সেদিকে তাকায়। সেদিকে স্নিগ্ধতা, বাতাসের গায়ে মাতাল করা গন্ধ, যেন বাতাস আর মদিরার নেশায় উন্মত্ত। ভালোবাসা কি মানুষকে এতটাই পরিবর্তন করে? চেনা জানা জীবনটা টুপ করে এমন পাল্টে যায়। উফ,
এ তো সেই জীবন যার অপেক্ষা করেছিল মায়া 25টা বছর ধরে। আনন্দে মায়ের চোখে জল নেমে আসে। হঠাৎ করেই ওর কারো কথা মনে পড়ে। তাড়াহুড়ো করে পাশে রাখা ফোনটি নিয়ে মেসেজ অপশনে গিয়ে টাইপ করে। অবশেষেই আই এম ইন লাভ। তুমি সত্যিই বলেছিলে ভালোবাসা মানেই নতুন করে পুরনো জীবনকে উপলব্ধি, নতুন করে বাঁচা। তুই কবে ফিরবি? তোর সাথে কথা বলতে চাই। আমার এমন বিশেষ দিনে তুই নেই, এটা ভালো দেখায় বল? যেখানেই থাকিস তাড়াতাড়ি ফিরে আয়, আমি অপেক্ষা করছি। সেন্ড বাটনে চাপ দিয়ে মেসেজটা পাঠিয়ে মনটা আরও ভালো হয়ে যায় মায়ার। এ সময় ওর গাড়িটি 10তলা অফিসের গেট পার হয়। বুকে এবার ড্রাম বাজছে, যেন খুলেই আসবে কখন হৃৎপিণ্ডটা। ওদিকে বেলা 10টা পার হয়ে যায়। মাহির অফিসে অনেক আগেই এসেছে, কিন্তু এখনও মাহির মায়ের সাথে দেখা করতে পারেনি। তাই এবার মায়ার বেশ অভিমান হয়। কাজ কি মায়া থেকেও জরুরি? একবার এসে দেখা করলে কি হয়? কেমন হার্টলেস মানুষ। মায়া মনে মনে বলে। বচ্চার ছেলে, সারা রাত ওর জন্য ছটপট করলাম, আর সে এখন আমার দিকে তাকালোই না। ফাজিল ছেলে, ইচ্ছে করছে যে কান ধরে টেনে আমার সামনে এনে বসিয়ে রাখি। ঠিক সেই সময় দরজায় নক হয়। এই বিশেষ মানুষটি তার পাগল করা কণ্ঠে পারমিশন চাই। মায়া চমকে ওঠে। মাহি তখন বলে, ইয়েস, কাম ইন। মাহির ভিতরে ঢোকার সাথে সাথেই মায়া হাতের কাছে থাকা একটা ফাইল নিয়ে মুখের সামনে প্রায় চেপে ধরে। মাহিরের কাছে যদি কাজটাই প্রধান হয়, তবে মায়া ওকে বোঝাতে চায় না যে সে কাল থেকে মাহিরের কথাই ভেবে যাচ্ছে। কিন্তু মাহির খুবই বুদ্ধিমান। সে ঠিকই বুঝে ফেলেছে মায়ের মনের অবস্থা, কারণ মায়া আজকে টিপটা সঠিক স্থানে বসায়নি। মাহির মায়ের এমন অবস্থা দেখে মাহির ভিতরে ঢুকেই একটা হাসি দিয়ে বলে, গুড মর্নিং আপু। আপু? আপু মানে কি? আর গুড মর্নিং? না মানে ভেবে দেখলাম আপনি 1 বছরের সিনিয়র, তাই আপু বলাটি ভালো, তাই না? মায়া জোরে জোরে শ্বাস নেয়। মাহির এসে ফেলেছে। তখনই মায়া বুঝে গেছে মাহির মজা নিচ্ছে ওর সাথে। তাছাড়া বেলা 11টায় মাহির এসে মায়াকে গুড মর্নিং বলছে। ফাজিল ছেলে, বদের হাড্ডি। মায়া মনে মনে এসব বলেও মুখে শুধু গুড মর্নিং বলেছে, কিন্তু মাথা তুলে না সে। জোর করে মুখ গুজিয়ে ফাইল পড়ার ভান করে থাকে। কিছুক্ষণ সব কেমন নিস্তব্ধ। মায়া হঠাৎ অনুভব করে ওর কাঁধে কার নিঃশ্বাসের ছোঁয়া। ঝিমঝিম করে ওঠা শরীর এসে ব্যস্ত হয়ে তাকিয়ে দেখে ওর একদম পাশে মাহির হাসি মুখে দাঁড়িয়ে আছে। মাহির মায়ের দিকে ভ্রু কুঁচকে বলে, তুমি উল্টো দিকে ফাইল পড়তে পারো, জানতাম না তো। বেশ ট্যালেন্ট দেখছি। এত ট্যালেন্ট কোথা থেকে পেলে বলো তো মিস? মায়া এবার তার হাতের ফাইলটার দিকে তাকিয়ে দেখে সে এতক্ষণ সেটা উল্টো করে ধরে আছে। তাড়াতাড়ি হাতের ফাইলটা রেখে বেশ জেদি কণ্ঠে বলে ওঠে, আমি এমন অনেক কিছুই পারি, সেটা তোমাকে কেন বলবো? তার মানে মহারানীর রাগ হয়েছে। কিন্তু কেন হয়েছে না বললে কি করে বুঝবো? শুনেছি প্রেম করলে মানুষ তার মনের মানুষের প্রতিটা চাওয়া অনুভব করতে পারে। কই, এখন তো দেখছি সব মিথ্যে কথা। হ্যাঁ তাই, সব একদম মিথ্যা কথা। তবে আমি তোমার অভিমানের কারণটা মনে হয় বুঝেছি। লজ্জারাঙা মুখে প্রশ্ন করে, কি কি বুঝেছো তুমি? আমি এতক্ষণ তোমার কাছে আসিনি, এই জন্যই তো নাকি? তা এলে না কেন? তোমার বুঝি একবারও আমার কাছে আসতে ইচ্ছে করেনি? তুমি কাল না করেছো, নাইলে আমি কখন তোমার রুমে যেতাম? প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। কালকে ঘটনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাই তোমার কোম্পানির উপকার করেছি এবং প্রেজেন্টেশনটা রেডি করেছি। তার একটু বাকি ছিল, তা এখন শেষ করলাম। কারণ আমি জানি এই রুমে এলে আমি সহজে যাচ্ছি না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো অফিসের স্টাফদের সামনে আমাদের ভাবমূর্তি ঠিক রাখা। তুমি অকারণে যখন তখন আমার রুমে গেলে সবাই সেটা নিয়ে গসিপ করবে। তোমার কি সেটা ভালো লাগবে? মায়া নিজের মাথা নত করে ফেলে। মাহিরের প্রতিটি কথা ওর কেন এত ভালো লাগে? যদি ভালো লাগা মাপার কোনো থার্মোমিটার থাকতো, তবে তার শেষ বিন্দুতেই পারদগুলো জমা হতো। মাহির হঠাৎ মায়াকে তার চেয়ার থেকে তুলে অদূরের সোফায় দিকে বসায়। দুজনেই সামনাসামনি বসে মাহির মায়ের মুখটা আলতো করে তুলে ধরে কথা বলে। লজ্জা পেলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে মায়া। ক্যান আই কিছু? বুকটা ধক করে ওঠে মায়ার কিসের কথা শুনে, কিন্তু সে যতক্ষণে অপর মানুষটার দিকে তাকায় ততক্ষণে তার ঠোঁট মাহিরের আলতো ছোঁয়ায় পড়ে যায়। ধীরে ধীরে মায়া অনুভব করে এক অনন্ত মধুর যাত্রা।
ওর ঠোঁট যেন মোমের মতো গলে যেতে থাকে মাহিরের ঠোঁটের মাঝে। দুজনের এই স্বাদ প্রাণ ভরে নিতে থাকে, কেউই যেন একে অপরকে ছাড়তে চায় না। বেশ কিছুক্ষণ পর মাহির মায়ের ঠোঁট ছেড়ে ওর গালে কানে গলায় পাগলের মতো ঠোঁট ছোঁয়াতে থাকে। মায়া কাঁপতে কাঁপতে নিজেকে গুটিয়ে নেয়। মায়ের এমন ব্যবহারে মাহির অবাক হয়ে তাকিয়ে দেখে ও অপ্রস্তুত এবং বেশ ভীত। মাহির তড়িৎ গতিতে নিজেকে সরিয়ে নেয়। একটু দূরে সরে গিয়ে সে কথা বলে। আই এম সরি মায়া, আমি ঠিক এতটাও এগোতে চাইনি। মায়া তখনও স্বাভাবিক হতে পারে না। ও বেশ কাঁপা গলায় কথা বলে। সরি মাহির, আমি আমাদের বিয়ের আগে এমন শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। মায়ের কথা শুনে মাহির অবাক হয়ে যায়। মুখে একটু বিরক্তির ভাব চলে আসে। সে সামনে এগিয়ে মায়ের গালে হাত দিয়ে কথা বলে। ইটস ওকে। মায়ের কপালে একটা গভীর চুমু খেয়ে মাহির ঘর থেকে বেরিয়ে যায়। মায়া তখনও ভীত চোখে তাকিয়ে থেকে মাহিরের চলে যাওয়ার দিকে। ও এখনও বিশ্বাস করতে পারছে না একটু আগে যা হলো। কী করে বিশ্বাস করবে? এমনটা হতে পারে তা তো ওর কল্পনায়ও কখনো ছিল না। সারাদিনে মাহিরের ব্যবহার খুব স্বাভাবিক থাকে, তবে মায়ার চোখে চোখ পড়তেই সে কেমন অপরাধীর মতো নিজেকে গুটিয়ে নেয়। বোর্ডরুমে মাহিরের সজীব প্রাণবন্ত আলোচনা সবার মনে কোম্পানির সম্বন্ধে আশার আলো জাগায়। মাহির তার সুন্দর গোছানো কথার মাধ্যমে সবাইকে বোঝায় যে কোম্পানিটা লস খেয়ে বন্ধ হলে মালিকপক্ষে যেমন ক্ষতি হবে তেমনই কর্মচারীদেরও হবে। তাই সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে কোম্পানিটাকে তাদের সেরা কাজটা দেওয়া উচিত। মাহির সাইফদের দিকে আর চোখে তাকিয়ে কথা বলে। চাকরি ফাঁকি দিয়ে প্রেমিকার সাথে ঘুরতে যাওয়া ঠিক নয়। চাকরি না থাকলে প্রেমিকাও না থাকতে পারে। মাহির এমন সুন্দর সাবলীল কথায় মায়া কেমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। ভালোবাসার মানুষের বুঝি সব বিষয়ে ভালোবাসতে ইচ্ছে করে। তাদের খুব ছোট ছোট বিষয়ে মনে এত জোয়ার আসে যে পা যেন মাটিতেই থাকে না। কখনো পাখির মতো শূন্যে উড়ে বেড়ায়, তো কখনো বন্যার তোড়ে ভেসে যায়। মায়া দুহাত গালে ঠেস দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে কথা বলে। ও ভালোবাসা, তুমি এমন কেন? আমাকে পাগল না করে বুঝি ছাড়বেই না? সন্ধ্যার দিকে দরজায় নক করে মায়ের রুমে আবার আসে মাহির। সে এখন বেশ ইতস্তত গলায় মায়ের সাথে কথা বলে। মায়া চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব, আর তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। মাহিরের মুখে মায়া নামটা শুনে মায়া আনন্দে গদগদ হয়ে যায়। তৎক্ষণাৎ সে তার পার্সটা হাতে নিয়ে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এখনই চলো, আমি তো রেডি। মায়ের ব্যস্ত হওয়া দেখে মাহির খানিক হেসে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় হঠাৎ মায়া কথা বলে ওঠে। তোমার নাম মাহির আহমেদ নীল? আমি তোমাকে নীল বলে ডাকবো, সবার সামনেই ডাকবো, কারোর অবাক চোখের তোয়াক্কা না করে। তুমি চাইলে নিজের নামটা আবার পরিবর্তন করতে পারো। তুমি যদি চাও তবে আমার আপত্তি নেই। আর দেরি করো না, এরপর দেরি করলে আঙ্কেল চিন্তা করবেন। মায়া বড় বড় পা ফেলে মাহিরের কাছাকাছি এসে কথা বলে। দেরি তো তুমি করছো, আমি তো তোমার আগেই আছি, দেখো। মায়া মাহিরের আগেই ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের দিকে তাকিয়ে মাহির হেসে ওঠে। সে মনে মনে কথা বলে, একটা আস্ত পাগলি। আবার কিছুক্ষণ পরেই ওর মুখে কেমন একটা ভয় চেপে বসে। মায়া অবাক হয়ে লক্ষ্য করে যে মাহির ওকে একটা অভিজাত রেস্টুরেন্টে নিয়ে এসেছে। মায়ের প্রিয় ক্যাচাচিনো আর মাহিরের পছন্দের ব্ল্যাক কফি অর্ডার দিয়ে ইতস্তত মুখে বসে আছে মাহির। বেশ কিছুক্ষণ পরও মাহিরকে নীরব দেখে মায়ের উত্তেজনা কেটে যায়। সে মোটামুটি বিরক্ত হয়ে বলে। কি হলো? আধ ঘন্টা হলো, কি বলতে চাইছো আর আটকিয়ে যাচ্ছ? বলবে না কিছু? এমন চুপ করে থাকার বা আটকানোর কি হলো? মাহির এবার চোখ বন্ধ করে শেষবারের মতো নিজেকে খানি গুছিয়ে নিয়ে বলে। মায়া, আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই। তো বলো, এ নিয়ে এত ভাবার কি হলো? বিষয় আছে বলেই বলছি। ওকে, আমার কথা শেষ না হওয়া অবধি তুমি মুখ খুলবে না। মায়া মাহিরের কথায় সম্মতি স্বরূপ উপর নিচে মাথা নাড়ায়। মাহির এবার বেশ জোরে সাথে এক নিঃশ্বাসে বলে। আমার জীবনে তুমি প্রথম প্রেম নাও। মানে? আমি যখন প্রথম প্রেমে পড়ি তখন আমি ক্লাস 11-এ পড়ি। সেটা 3 মাসের মাথায় ভেঙে যায়। সেই থেকে শুরু আমার ভালোবাসা নিয়ে খেলার জীবন। মায়ের দিকে তাকিয়ে মাহির বলে। আমি যখন প্রথম প্রেমে পড়ি
তখন আমি ক্লাস 11-এ পড়ি। সেই প্রথম প্রেমের ঘোর কাটতে না কাটতে 3 মাসের মাথায় তা ভেঙে যায়। সেই থেকে শুরু হয় আমার ভালোবাসা নিয়ে এক অস্থির খেলার জীবন। সত্যি বলতে কি মায়া, আমি তোমার মতো এত ইনোসেন্ট বা সহজ সরল নই। আমি যখন বিদেশে ছিলাম তখন যখন ইচ্ছা হতো বন্ধুদের সাথে ক্লাবে গিয়ে মেয়েদের সাথে অকারণে ফ্লার্ট করেছি। আমার জীবনটা তখন অনেকটা উদ্দেশ্যহীন ছিল। কোনো কিছুতেই সিরিয়াসলি নেওয়ার মতো মানসিকতা তখন আমার ছিল না। আর মায়া মাহিরের প্রতিটি কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তার হৃৎপিণ্ডের গতি যেন বেড়ে গেছে। মাহিরের এসব কথা তার কল্পনাকেও হার মানায়, কিন্তু তবুও সে সবটা শুনতে চায়। তাই বিস্ময়ে মাখা কণ্ঠে মায়া বলে, আর তোমার সেই জীবন নিয়ে আমার খুব জানার ইচ্ছে করছে। তুমি কি এখনো সেই একই রকম আছো, নাকি আমার সাথে এই নতুন যাত্রায় সব কিছু বদলে যাবে? মাহির বেশ অপরাধীর মতো মাথা নিচু করে মাহির বলে, দেখো মায়া, আমি আজ সারাদিন এটাই ভেবেছি যে এই কথাগুলো তোমায় বলার ঠিক হবে কিনা। আমার খুব ভয় হচ্ছিল যে তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু পরে মনে হলো আমরা যখন একটা নতুন সম্পর্কে ভিত্তি তৈরি করতে যাচ্ছি তখন নিজেদের দিক থেকে একদম সৎ থাকাই ভালো। আমি চাই না আমাদের মাঝখানে কোনো মিথ্যের দেয়াল থাকুক, কারণ আমি তোমাকে সত্যিই সম্মান করি এবং তোমাকে আমার জীবনে পেতে চাই। শুরু করতে যাচ্ছি মিস্টার, শুরু করতে যাচ্ছি কি? সকালে অফিসে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এত মিষ্টি একটা চুমু খেয়ে এখন তুমি বলছো শুরু করতে যাচ্ছি? তুমি কি একবারও ভেবে দেখেছো আমার মনের অবস্থাটা কি? বলো, আমাদের ভালোবাসা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, আজ কেন তুমি এত দ্বিধাগ্রস্ত হচ্ছ? ওকে, তুমি ঠিকই ধরেছ, শুরু তো হয়েই গেছে। তবে আমার মনে হয় আমার অতীত জীবন সম্পর্কে তোমাকে সব কিছু পরিষ্কারভাবে জানানো উচিত, কারণ নিজেকে সামলানোর সময় বা ভুল শুধরে নেওয়ার সুযোগ এখনও তোমার কাছে আছে। পরে যেন অনুশোচনা করতে না হয়। মায়া কিছু বলতে নেয়, কিন্তু মাহিরের গভীর চাহনি দেখে দমে যায়। মাহির ওকে কথা বলতে নিষেধ করে দেয়। মাহির আবারও গভীর গলায় মাহির বলে, হ্যাঁ, যা বলছিলাম আর কি, বিদেশে থাকতে আমি একাধিক প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। এটা সেখানে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল, কিন্তু আজ তোমাকে কাছে পেয়ে তোমাকে চুমু খাওয়ার সময় বুঝতে পারি চুমু কেবল দুটো দেহের মিলন নয়, তা দুটি আত্মার পবিত্র মিলনের শুরু। আমি যে অন্ধকার গলিগুলো পার হয়ে এসেছি, আজ তোমার আলোর সংস্পর্শে এসে নিজের ভুলগুলো বুঝতে পেরেছি। মায়া মাহিরের দিকে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মায়া বলে, মানে তুমি কি এর আগেও অনেকেই এভাবে চুমু খেয়েছো? তোমরা ছেলেরা কি এতটাই সহজলভ্য শারীরিক সম্পর্কের কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি আমাকে একদমই চিনতে পারোনি। মাহির শান্ত গলায় নিজের অপরাধ স্বীকার করে। মাহির বলে, হ্যাঁ করেছি, তবে এখন আমি একটা কথা জোরালোভাবে স্বীকার করতে চাই। আমি আজই প্রথম যেন প্রাণ ভরে সত্যিকারের পবিত্র একটা চুমু খেয়েছি। আমার মনে হয় তোমাকে পাশে পেলে আমি আমার অতীতের ভুলগুলোকে মুছে ফেলে নতুন করে বাঁচতে পারবো। তুমি কি সব কিছু জেনে শুনেও আমার এই অন্ধকার অতীতকে ভুলে আমাকে তোমার যোগ্য মনে করে পাশে নেবে? মায়া নীরব থাকে। মায়ের নীরবতা দেখে মাহিরের মুখে একটা গভীর বেদনার হাসি খেলে যায়। ওর বুকে চাপা ঝড় এতক্ষণে প্রবল আকার ধারণ করে। মনে হচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মাহির মনে মনে ঠিক করে নেয় মায়া হয়তো এই সত্য জানার পর না বলবে। তাই বুকে জমা কষ্টগুলোকে চেপে মাহির মায়াকে তাড়া দিয়ে মাহির বলে, অনেক রাত হয়েছে, তোমার দেরি হয়ে যাচ্ছে মায়া, চলো বাড়ি ফেরা যাক। তোমাকে এভাবে আর বেশিক্ষণ আটকে রাখা উচিত নয়। মাহিরের মুখে মায়া ডাক শুনে মায়া চমকে তাকায় মাহিরের দিকে। মাহির মায়ের চোখের দিকে না তাকিয়েই নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। মায়া ধীর পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। মাহির গাড়ি দরজা লাগিয়ে দিয়ে ড্রাইভারকে বলে মায়াকে দ্রুত বাড়ি পৌঁছে দিতে। মায়া খুব ইচ্ছে হয় মাহিরকে ডেকে নিয়ে কিছু একটা বলতে, কিন্তু মনের কোথাও একটা চাপা যন্ত্রণা, একটা অদৃশ্য দেওয়াল ওর বুকটাকে আচ্ছন্ন করে রাখে। তাই মনের সব ইচ্ছেগুলো প্রকাশ করার শক্তি যেন বাতাসের সাথে উড়ে যায়। মাহিরের গাড়ি যখন মায়াকে নিয়ে দ্রুতবেগে বাড়ির অভিমুখে এগিয়ে যায়, মায়া ওর ফোনটা বের করে মেসেজ টাইপ করে, তোরা পৃথিবীর সব ছেলেগুলো কি এক? মেয়েদের শরীরে তোদের এতই ফ্যান্টাসি কেন? হ্যাঁ, খুব খুব মানসিক দ্বন্দ্বে আছি, যত তাড়াতাড়ি পারিস ফোন দে।
রাত 1টার সময় মায়ের ফোন বেজে ওঠে। মায়া তখনও জানালার পাশে দাঁড়িয়ে গ্রিল ধরে দূর আকাশের অসীম শূন্যতার দিকে তাকিয়ে থাকে। ফোনটা বাজতেই তড়িঘড়ি করে এসে ফোনটা রিসিভ করে এবং প্রায় ঊর্ধ্বশ্বাসে মায়া বলে, হ্যালো রাহিন। ফোনের ওপাশ থেকে রাহিন ঝর্ণার ছন্দে হাসতে থাকে। সেই হাসি শুনে মায়ের রাগ কয়েক ধাপ বেড়ে যায়। বেশ সাজানো কণ্ঠে মায়া বলে, আই উল্লু কন্ডর ওরাং ওটাং, তুই সারা দিন থাকিস কোথায়? ফোনটা যদি বন্ধই রাখবি তাহলে কাছে রাখিস কেন? হ্যাঁ, তোকে যদি একবার হাতে পাই। আরে থাম থাম, তুই না প্রেমে পড়েছিস? তা তুই তখন থেকে আমার ফোনের আশায় হা করে বসে আছিস কেন? তোর প্রেমিক মাহিরের সাথে তো সারাদিন কথা বললি, এখন আমাকেও আমার প্রেমিকার সাথে কথা বলতে দে। সকাল থেকে কথা বলিনি, তাহলে ভাব কি অবস্থা আছে আমাদের সম্পর্ক। রাখ তোর প্রেম, আগে আমার সমস্যাটা শোন। ওহো, তোর প্রেম জরুরি আর আমার প্রেম কি ফেলনা? নয়তো কি রে? বিয়ে তো করবি ওই চাশমিশ কিউটি প্রীতিকে, আর প্রেম করিস জগতের সব মেয়ের সাথে। আমার সামনে তুই প্রীতি বাদে অন্য কারোর সাথে প্রেম করবি, এটা বলতে লজ্জা করে না? না রে, খালি হাড়ি করে না। কি করবি তুই? প্রীতিকে গিয়ে বলবি তো বল, আমি কি তোকে নিষেধ করেছি? সে বেচারি সব শুনেও আমাকে বিয়ে করার থেকে নিস্তার নেই, সেটা কি তুই জানিস না? চুপ, আর একটা কথা বলবি না। এখন আমি বলবো, তুই শুনবি, বুঝেছিস? ওরে বাবা, তুই তো দেখছি ভায়োলেন্ট হয়ে গেছিস। আচ্ছা যা, আমি সাইলেন্ট হলাম, বল কি বলবি। দেখ, বাবার বন্ধু রাসেল আহমেদের ছেলে মাহির ছোট থেকেই বাড়ির বাইরেই থাকে। 2 মাস আগে MBA কমপ্লিট করে দেশে ফিরেছে। বাবা ওকে আমাদের বিজনেসে সাহায্য করতে বলে। আমাদের বিজনেসটা তো এমনিতেই লসে যাচ্ছিল, তাই না? সে তো লসে, তোর নিজস্ব অদক্ষতার কারণে যাচ্ছিস। এখন যদি মাদার তেরেসাকে কেউ বলে আপনি ব্যবসা করুন, তিনি পারবেন? পারবেন না। তো তুই কিভাবে এই বিশাল কোম্পানি সামলাতে পারিস আমি তো ভেবে পাই না। উফ, মাথা গরম করবি না বলে দিলাম। তোকে যে কত করে বললাম আমার অফিসে জয়েন কর, সে বেলায় তো কচু। এখন আমাকে এসব শোনাতে তোর লজ্জা করছে না? আমি যদি মাদার তেরেসা হই তো তুই কি রে? হ্যাঁ, বিদ্যাসাগর? গ্রামে গ্রামে ঘুরে সবাইকে বই পড়ার জন্য হেদিয়ে মরি, সেগুলো কি? আর এই যে এত কষ্ট করে টাকা জমিয়ে ভ্রাম্যমান লাইব্রেরি বানিয়ে ঘুরছিস, লোকে কি এগুলোকে পাগলামি বলে না? তুই তো আজ হেব্বি ঝগড়ার মেজাজে আছিস দেখছি। কি রে, রাতের খাবার কি তোদের রাঁধুনি মরিচ বেশি দিয়েছিল নাকি? রাহিন, ভালো হবে না বলে দিচ্ছি। তোকে বলেছি আমার কথা শুনতে, বলতে বলিনি। ওকে, সরি সরি, বল এখন। তো সেই অফিসে মায়ের সাথে আলাপ হলো, এবং জানিস, এই প্রথম আমার মনে হয়েছিল আমি সত্যিকারের ওকে মন থেকে চাইছি। ওকে দেখলেই কেমন মনে হতো, ও খুব আপন, খুব নিজের। তারপর তারপর কি হলো? কালো আমাকে প্রপোজ করে। তাই নাকি? তারপর কি করলি তুই? আজ সকালেও আমাকে চুমু খায়। রাহিন বিস্ময় প্রকাশ করে মায়ের বন্ধুর সাথে মায়া বলে, প্রপোজের প্রথম দিনই চুমু? তোরা তো আমার থেকেও ফার্স্ট দেখছি। আমার জীবনে এমন ভাগ্য কবে হবে কে জানে। তুই তো দেখছি আমার থেকেও বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস দিন দিন। মায়া মাহিরের কথা ভেবে কিছুটা অস্থিরতা নিয়ে মায়া বলে, কিন্তু চুমু খাওয়ার পর ওর মনে নাকি অপরাধ বোধ আর দ্বন্দ্ব তৈরি হয়। তাই বিকেলে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ও আমাকে ওর অতীত সম্পর্কে সব খুলে বলে। ও জানায় যে ওর অনেক গার্লফ্রেন্ড ছিল, ও অনেকের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ ছিল। ওর এই অতীতে আমার মনটা কেমন যেন ভেঙে চুরমার হয়ে যায়। আমি তো এসব একদমই আশা করিনি। রাহিন কিছুক্ষণ চুপ থেকে সিরিয়াস মুখে মায়া বলে, যা শালা, এটা কি করলো? ও এতদিন যা করেছে সেগুলো তোকে না বললেই কি চলতো না? মানুষের মনটাও কত অদ্ভুত। যখন সত্য বলা উচিত তখন মিথ্যা বলে, আবার যখন মিথ্যা বলা উচিত তখন সত্য বলে। তবে মাইরি বলছি, তোর কথা শুনে মনে হচ্ছে তোরা যেন বর্ণে বোনাদি জোড়ায়। কিন্তু মাহিরের এই সত্যবাদিতা তোর জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে, তাই না? আচ্ছা, আমি রাখতো। এখন কি করব বল? আমাকে একটু ভালো পরামর্শ দে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। রাহিন এবার বেশ সিরিয়াস মুখে মায়ের সাথে মায়া বলে, বিষয়টা অন্য কারো ওপর চাপাস না, তুই নিজে ভাব তুই কি চাস। তুই যদি মাহিরের অতীত ভুলে ওকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারিস, সেক্ষেত্রে তোকে খুব শক্ত হতে হবে।
বিশ্বাস মানে তো বিশ্বাস। তারপর ধর তোর মাহির অন্য কোনো মেয়ের সাথে সাধারণ কথা বললো বা আলাদাভাবে সময় কাটালো, তুই হয়তো কথাগুলো কিছুই শুনলি না, কিন্তু মাহিরকে সন্দেহ করবি, কারণ মাহিরের চরিত্র তোর জানা আছে। যদি এমনটা হয় তবে আমি বলবো তুই আর এগোস না, কারণ সন্দেহ আর অবিশ্বাসের বিষে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুই কি নিজেকে এই যন্ত্রণার জন্য প্রস্তুত করতে পারবি? তার মানে কি আমি তোর ওই প্রীতি মেয়েটার মতো চুপচাপ ঘরে বসে থাকবো আর মাহির তোর মতো প্লে বয় হয়ে ঘুরে বেড়াবে? এটা কি তুই চাইছিস? তোর কি মনে হয় আমি এতই দুর্বল যে এসব সহ্য করে নেব? আরে কি বলছিস, আমি আর প্লে বয়? তবে মনে হচ্ছে না কথাটা মিথ্যা। শোন, আমি নিজে থেকে কারো কাছে যাই না, বুঝেছিস? সবাই তাদের বিনোদনের জন্য আমার কাছে আসে, আর প্রার্থনা করলে তো আল্লাহর রহমত আসতে বাধ্য হয়। আমি এত ভালোবাসা আগ্রহ করলে পাপ হবে জানিস। তুই মাহিরের সাথে তোর সম্পর্কটার সমীকরণটা ঠিকঠাক বুঝতে পারছিস না বলেই এমনটা মনে হচ্ছে। ধুর, কেন যে তোর সাথে কথা বলতে গেলাম? তুই রাখতো, আমার সমস্যা আমি মিটাতে পারবো। তুই তো সমাধান দিবি না, শুধু ঝামেলাই বাড়াবি। তুই কি আমার বন্ধু নাকি আমার শত্রু সেটা আজ ভালোভাবেই বুঝতে পারছি। রাহিন দুষ্টুমি করে মায়াকে বলে, লে হালুয়া, তুই নিজে পড়লে এতক্ষণে আমার মাথা ধার চাইলি কেন? আমি তোর ভালোর জন্যই যে কথাগুলো বলছি। এখন তুই যদি আমার কথা হজম করতে না পারিস তবে সেটা তোর সমস্যা। ভুল হয়েছে আমার, এবার যা এখান থেকে। শুভরাত্রি। আরে আরে শোন তো, আবার কি মাথা খাবি? আমি ভাবছি, বুঝিস তো, লাইলির সাথে যদি মজদুর না হয়ে ফারহানদের সাথে যদি জোড়া হয় কেমন লাগবে? নিশ্চয়ই তোরা তোর ওই বিদেশি মাহিরের মতো। তুই কি নিজের জীবনের দিকে একবার তাকাচ্ছিস? মাহির কি তোর সাথে সবসময় একই রকম আন্তরিক থাকে? জি না, একেবারে ভুল। আমার অদ্ভুত জোড়া লাগবে প্রীতি আর তোর, কারণ লাইলির চরিত্রে প্রীতি বেস্ট, যদিও ব্যবহারে সে অন্য কিছু। আমাদের সম্পর্কটা তোর ওই ফালতু মজনু শিরি ফারহান গল্পের মতো নয়। আমাদের ভালোবাসা অনেক বেশি গভীর। তো মাহিরকে নিয়ে কিছু ভাবলি? তুই কি সত্যি ওকে ক্ষমা করে দিতে পারবি? মায়া একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলে, মাহিরকে ছাড়ার কথা মনে আসতেই বুকটা যেন মোচড় দিয়ে উঠছে। জীবনে প্রথমবার ভালোবেসেছি রে। তুই তো জানিস ভালোবাসা নিয়ে আমার ধারণাটা কী ছিল। যাকে দেখলে আমার ভালো লাগবে, মন যার সাথে থেকে ক্লান্ত হবে না, যেখানে অফুরন্ত প্রশ্রয় আর অবিরাম কথার ফুল ফুটবে, যাকে দেখলেই মনে হবে তাকে আমি বিশ্বাস করতে পারি, এমন একজন মানুষের খোঁজ আমি সারা জীবন করে এসেছি। আজ এতদিন পরে এসে আমি বুঝতে পারলাম আমি যেন ঠিক তাকেই পেয়েছি। কিন্তু মাহিরের অতীত আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আমি ওকে মেনে নিতে চেয়েও কেমন ভয় পাচ্ছি। বারবার মনে হচ্ছে ওর জীবনের যদি অতীতের আর 5টা মেয়ের সাথে আমাকে তুলনা করে, যদি অন্য সবার মতো আমাকেও ছেড়ে চলে যায়, তাহলে যে আমি মরেই যাবো রে। একবার ভালোবাসলে তুই আর থেকে নিস্তার পাবি না। বেকার চেষ্টা করছিস না, বরং সবটা মেনে নিয়ে ভালোবাস। ভবিষ্যতে কি হবে আর কি হবে না এই ভেবে যদি বর্তমানটা নষ্ট করিস তবে সারা জীবন নিজেকে দোষ দিবি। ভাববি হয়তো এগুলো অন্যরকম হতে পারতো, আর তুই নিজেকে বেঁধে রাখছিস না। এগিয়ে যা। যদি ব্যর্থ হোস তবুও মনে মনে সান্ত্বনা থাকবে, অন্তত তুই চেষ্টা করেছিস। মাহিরের অতীত হয়তো নোংরা, কিন্তু ওর বর্তমান তো তোর সাথেই কাটছে। আমার যে ব্যর্থ হওয়াতে খুব ভয় রে। ভালোবাসায় ব্যর্থ হলে আমি বাঁচবো না, আর মাহিরকে যদি পেয়েও হারাই তবে আমার কি হবে তুই একবার ভেবে দেখেছিস? কিছুই হবে না, কিছুই হয় না। তুই এখন কোনো টিনেজার নোস, গ্রো আপ। শারীরিকভাবে যথেষ্ট বড় হয়েছিস তুই। আর এই যে ভাবছিস মাহির না হলে তোর জীবন শেষ হয়ে যাবে, ভুল ভাবছিস। জীবনের এত তুচ্ছ নয়, জীবনের উদ্দেশ্য অনেক মহান। এই জন্য না তোর মতো মেয়েকে কিছুদিন বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে হয় বাস্তবটা বোঝার জন্য। নয়তো তোরা তোদের রোম্যান্টিক ওয়ার্ল্ডকে এতটাই নিমগ্ন হয়ে পড়িস যে বাস্তবটাকে বুঝতেই পারিস না। যদি আমার মতো চাস তবে আমি ঠিক আগের মতো করেই বলবো, প্রেম কর, ব্যর্থ হ, মুখ থুবড়ে পড় মাটিতে, আবার উঠে দাঁড়া, আবার প্রেম কর। আর ভালোবাসায় অন্য মানুষটার আগে নিজে চিন্তা কর। তুই নিজেকে ভালো রাখার জন্য প্রেম কর,
তাহলেই বেঁচে থাকবি। কি রে, চুপ করে আছিস কেন? ভয় পেয়ে গেলি? মায়া ভয়ে ভয়ে বলে। তোর কথা শুনে আমার সত্যিই ভয় লাগছে, ভীষণ ভয় পাচ্ছি আমি। আমার মনে হচ্ছে আমি কোনো গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। রাহিন বলে। সকালবেলা মায়া ও মাহির একটা কফি শপে এসে বসে। 6টার সময় মায়া মাহিরকে মেসেজ করে যে ও মাহিরের সাথে কথা বলতে চায়। আর ঠিক 9টার সময় মাহির মায়ার বাড়িতে গিয়ে ওকে নিয়ে কফি শপে আসে। মাহিরের চোখে আতঙ্ক, চাপা উত্তেজনা আর রাত জাগার স্পষ্ট ছাপ। মায়াও বেশ উত্তেজনা চেপে রেখেছে, তা দেখেই বোঝা যায়। সব সময় টিপটাপ সেজে থাকা মেয়েটা আজ খুব সাধারণ সাজে বসে আছে। মেকআপ নেই, লিপস্টিক নেই, চুলগুলোকে পনিটেল করে বেঁধে রেখেছে। হালকা কাজল টানা চোখগুলোকে ছোট ছোট করে মায়া বলে। তুমি কি আমাকে কথা দিচ্ছ যে আর কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না? আমার কি সেই অধিকারটুকু আছে এটা চাওয়ার? মাহিরের শ্বাস যেন আটকে আসে। চোখ থেকে বেরিয়ে আসা উত্তেজনার বিন্দুগুলোকে মুছে নিয়ে মাহির হেসে বলে। এ তো বড় ঝামেলার বিষয় মায়া। মেয়েদের দিকে একদম তাকানো যদি নিষেধ হয় তবে তো আমার খুব সাবধানে চলতে হবে। আমি তো এমনভাবে জীবন সাজাতে চেয়েছিলাম যেখানে শুধু তুমিই থাকবে, কিন্তু পৃথিবীটা তো অনেক বড়। তবে শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার দৃষ্টির সীমানায় তুমি ছাড়া অন্য কোনো নারী কখনোই প্রাধান্য পাবে না। মায়া বেশ রাগি রাগি কণ্ঠে বলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হবে। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে প্রমিস করো যে আর কখনো অন্য কাউকে তুমি তোমার হৃদয়ে বা চোখের কোণে জায়গা দেবে না। আমি জানি না তুমি কেন এমন করছো, তবে আমার বিশ্বাস অর্জন করা তোমার জন্য খুব জরুরি এখন। মাহি চেয়ার থেকে উঠে মুখে আলতো হাসি এঁকে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর উপস্থিত লোকজনদের অগ্রাহ্য করে মায়া ও মাহিরকে চেয়ার সহ ঘুরিয়ে নিয়ে মাহির ওর পায়ের কাছে হাঁটুতে ভর দিয়ে মায়ের নরম গালে দুহাত রেখে বলে। আমি কথা দিচ্ছি, আমি আমার বাকি জীবনটা এক পাগলিটার হয়ে কাটাবো। না নিজে অন্য কারো দিকে তাকাবো, না এই পাগলিটার দিকে কাউকে তাকাতে দেব। তুমি কি আমার এই কথা বিশ্বাস করতে পারো মায়া? আমি তোমাকে আজ সবার সামনেই নিশ্চিত করতে চাই যে আমার পৃথিবী এখন থেকে তুমি। মায়া বেশ বড় বড় চোখ করে বলে। এই যে হ্যালো, আমি তোমার কথাই বলছি। আমি তো এর আগে কখনো প্রেমই করিনি, আর আমার দিকে তেমন কেউ তাকায়ও না। ওকে, তুমি কেন অকারণে আমার সাথে এমনটা করছো আমি জানি না, তবে এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি দামি। মাহির মায়ের ঠোঁটে একটা আঙুল দিয়ে মাহির বলে। ইস, এখন শুধু আমার কথা শোনো। আমার বলা শেষ হলে তুমি বলবে। মায়া, তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মিষ্টি মানুষ। মায়া, আই লাভ ইউ। আই ওয়ান্ট টু বি উইথ ইউ। আই ওয়ান্ট টু বি উইথ ইউ স্টিল দ্য এন্ড অফ মাই লাইফ। ডু ইউ লাভ মি? মায়ের চোখগুলো আরও একটু বড় হয়ে যায়, নিঃশ্বাস যেন আটকে আসে। মাহির ওকে অফিসিয়ালি প্রপোজ করে। সবার সামনে এত সুন্দর আর রোম্যান্টিক ভঙ্গিতে মাহিরের এই স্বীকারোক্তি মায়াকে আবেগপ্রবণ করে তোলে। ওর গালের উপর মাহিরের রাখা হাতে হাত রেখে মায়া কাপা গলায় বলে। আই লাভ ইউ টু। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্নের মধ্যে বেঁচে আছি। চারিদিকে কিছু হাততালির শব্দ ওদের এই একাগ্রতাকে ভেঙে দেয়। তাদের এত সুন্দর আর নিষ্পাপ প্রেমের আবেদন ও গ্রহণ সবাইকে মুগ্ধ করে। দু একজন বেশ অভিনন্দনও জানিয়ে যায়। মায়া নিজের এমন ব্যবহারে লজ্জিত বোধ করে। ও যেন তখন বুঝতেই পারে না এটা পাবলিক প্লেস আর সব মানুষ ওদের দিকে তাকিয়ে আছে। এরপর দুজনেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে যায়। মাহিরের গাড়িটা যখন অফিসের রাস্তায় না গিয়ে উল্টো দিকে যাচ্ছিল তখন মায়া বেশ অবাক হয়ে মায়া বলে। এই যে মিস্টার হুলো, এই অফিস আওয়ারে কোথায় যাচ্ছ? শুনি। আমি কি আমার কাজগুলোকে একদম ভুলে যাব নাকি? হলো, আচ্ছা তাই হলাম। হলো আজ থেকে তার মিনির দেখা পেয়েছে, তাই এলাকায় চষে বেড়াতে যাচ্ছে। আমাদের সম্পর্কের এই নতুন অধ্যায় শুরু করার জন্য একটু একান্ত সময় প্রয়োজন, তাই না মায়া? আমি মিনি? তোমার সাহস তো কম না, আমাকে তুমি মিনি বলে ডাকছো? আমি হলো হলে তুমি মিনি বকি। আমাকে এই সম্পর্কের মধ্যে, আমাদের এই সম্পর্কের মধ্যে এই নামগুলো বেশ মানিয়ে যায়, তাই না? আচ্ছা, আর বলবো না তোমাকে হুলো। আজ থেকে আর কখনো তোমাকে অন্য কোনো নামে ডাকবো না, শুধু মাহির বলেই ডাকবো, হয়েছে? সে তোমার ইচ্ছা। তবে শোনো মায়া, আচ্ছা বাদ দাও, তুমি একটা কথা বলো তো। আমার সব শোনার পর তুমি কি করে আমাকে বিশ্বাস করলে? আমার তো সারা রাত ঘুমই হয়নি। বারবার মনে হয়েছে আমি বোধহয় তোমাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম।
মায়া এবার একটু স্বভাব বিরোধী উদাস ভঙ্গিতেই বলে, নিজেকে আর একটা চান্স দিলাম। জীবনে প্রথম আমি ভালোবেসেছি, তাকে এত সহজে ছাড়তে পারি না। আমার বিশ্বাস তুমি এখন থেকে ঠিক বদলে যাবে এবং আমাদের এই নতুন সম্পর্কের মাঝে কোনো পুরনো ছায়া পড়বে না। বদলে যাব মায়া, কথা দিচ্ছি। তুমি দেখো, আমাদের এই নতুন জীবনে আমি আমার পুরাতন জীবনের কোনো ছাপ পড়তে দেব না। মাহির একটা হাতে মায়ের হাত শক্ত করে ধরে আবার মাহির বলে, শুধু তুমি কখনো আমাকে ভুল বোঝো না। দেখো, আমি শুরুতেই তোমাকে সবটা বলেছি। আশা করি পরবর্তীতে এমন কিছুই আমাদের মনে আসবে না যা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই তোমাকে ভালোবাসার মাধ্যমে। মায়া মাথা নাড়ায়। মাহির আবারও বেশ সিরিয়াস ভঙ্গিতে মাহির বলে, আমি ঠিক করেছি আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কে আশা দেব না। আমরা ভালোবাসবো শুধু মন দিয়ে। মানে আমাদের সম্পর্কের মধ্যে কি কোনো দূরত্বের দেয়াল তৈরি করছো নাকি? বিয়ের আগে আমরা নিজেদের মর্যাদা বা ধৈর্যের বাঁধ ভাঙবো না। আমাদের ভালোবাসা হবে পবিত্র এবং সংযত। মানে চুমো না? তুমি কি আমাকে একদমই কাছে পেতে চাও না? মাহির এবার তাকায় মায়ের দিকে। গাড়িটা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সে গাড়িটাকে দাঁড় করিয়ে মায়ের দিকে কিছুটা এগিয়ে যায়। মায়ের মুখটা আলতো করে ধরে 2 মিনিটের একটা প্যাশনেট চুমু সম্পন্ন করে মাহির বলে, না, চুমোতে কোনো বাধা নেই, বরং মাঝে মাঝে বুকের তৃষ্ণা মেটাতে এটা আমাদের জন্য একটা টনিকের মতো কাজ করবে। মায়া লজ্জা মাখানো হাসি হেসে উঠে মাহিরের কথা শুনে নিজেকে খানিক সংযত করে মায়া বলে, না না, তা হবে না। বন্ধ মানে সব বন্ধ। আমাদের সব সীমানা এখন থেকে বিয়ের পরেই খোলা থাকবে। মাহির জানে মায়া তর্কের খাতিরে এমনটা করছে, তাই একটু একটু হেসে মাহির বলে, তাহলে তুমি যেমনটা বলবে এমনটাই করব। তোমার প্রতিটি ইচ্ছাই আমার কাছে এখন পরম সত্য। ভালোবাসা বুঝি এমনই হয়? অবাধ্য হয় মন। দিন রাতের হিসাব এখন রাখে অন্যজন। সে থাকলেই রাতের বেলাও সূর্য মামা ওঠে, আর দূরে গেলে দিনের বেলায়ও অকাল গ্রহণ লাগে। গ্রীষ্মকালেও শিউলি ফোটে মনের বাগান জুড়ে, ভেজা ঘাসে পা ভিজে যায় শুষ্ক মরুতে বসে। আয়না দেখতে ভীষণ লজ্জা, সেটা অন্য কারোর চোখ। তবুও যেন আয়না সাথী, সে দিন হোক বা রাত হোক। ভালোবাসায় পাগল হয়, নাইলে এমন কেন লাগে? একজনের বুকের শব্দ কেন অন্য বুকে জাগে? মনের ঘরে ভাবনাগুলো অবাধ্য হয় রোজ। স্বপ্নগুলো সত্যি করার এই যে ভীষণ কঠিন রোগ। মায়া ওর কেবিনে বসে ফোনে অচেনা এক কবির লেখা প্রেমের কবিতা পড়ছে। মাহিরের হঠাৎ উপস্থিতি। কি ভাবছো মেনি? মাহিরের কথায় মায়া বেশ চমকে উঠে তাকায় মাহিরের দিকে, কিন্তু যখনই ও বুঝতে পারে মাহির ওকে মেনি করেছে, ফোনটা টেবিলের সশব্দে রেখে চেয়ার থেকে উঠে টেবিলের উপর দিকে মাহিরের কাছাকাছি গিয়ে কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে তাকায়। মায়া মাহিরের দিকে তাকিয়ে রাগী গলায় বলে, তুমি আমাকে কি বললে? মিস্টার মাহির, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না? আমি তোমাকে না বললাম আমাকে এই নামে ডাকবে না, তাও তুমি ডাকলে কেন? মাহির ঠোঁট টিপে হেসে নেয় মায়াকে দেখে। মাহির শান্ত গলায় উত্তর দেয়, আমি কি বললাম? আমি তো তেমন কিছুই বলিনি। শুধু জানতে চেয়েছিলাম তুমি একা বসে 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 কি ভাবছো। এটি কি কোনো অপরাধ? তুমি কি আমাকে ভুল বুঝছো? মায়া মাহিরের কথায় একদমই সন্তুষ্ট হয় না। মায়া চোখ রাঙিয়ে বলে, একদম চেপে যাবে না বলে দিলাম। তুমি কি বলেছো সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে মেনি বলে ডেকেছো, তাই না? তোমাকে আমি আগেরবারও নিষেধ করেছি, তারপরও কেন এমনটা করলে? আমার রাগ কেন তুমি বুঝতে চাও না? মাহির মুচকি হেসে নিজের মুখটা ঘুরিয়ে নেয়। মাহির তখন মায়ের দিকে তাকিয়ে বলে, ওহ মেনি, হ্যাঁ বলেছি তো। তাতে এত রাগ করার কি আছে? আমি তো আদর করি ডাকি। তুমি কি জানো না, মানুষ যাকে ভালোবাসে তাকে আদর করে কত কি বলে ডাকে? আমার কাছে তোমার এই নামটা খুব মিষ্টি লাগে। তোমাকে আমি সেদিন বলেছিলাম না যে মিনি বলে ডাকবে না, তারপরেও কেন ডাকলে? আমি কি তোমার সাথে কোনো মশকরা করেছি বলে মনে হচ্ছে? আমার নাম মায়া, আমার নামেই আমাকে ডাকবে, অন্য কোনো ফালতু নামে নয়। মাহির এবার মায়ের চোখে চোখ রেখে এক হাত দিয়ে মায়ের কোমরটায় জড়িয়ে ধরে মুখটা মায়ের কানের কাছে নিয়ে এসে ফিস ফিস করে বলে, আই লাভ ইউ বিড়াল, স্পেশালি মিনি বিড়াল। খুব আদরের হয় বিড়াল, জানো? একবার কোলে নিলে আর রাখতেই ইচ্ছা করে না। তোমার মধ্যেও আমি ঠিক সেই আদরের ভাবটাই খুঁজে পাই। তুমি যখন রেগে যাও তখন তোমাকে ঠিক ওই বিড়ালের মতোই কিউট লাগে। আমি কি তোমাকে জড়িয়ে না ধরে থাকতে পারি?
মাহিরের মুখ নিঃসৃত উষ্ণ বাতাস মায়ের কানে এমনভাবে আঘাত করে যে মায়ের শরীরের রক্ত চলাচলের গতি যেন কয়েকশো মাইল বেগে বেড়ে যায়। মায়া নিজের বেড়ে যাওয়া হৃদস্পন্দন স্বাভাবিক করতে দুহাতে মাহিরের কলার আঁকড়ে ধরে। লজ্জিত নয়নজোড়া মাহিরের নয়নে স্থাপন করে মায়ের মৃদু স্বরে বলে, খুব বিড়াল পছন্দ বুঝি? কই, এটা তো আগে জানতাম না। তুমি তো আমাকে আগে কখনো বলোনি যে তুমি বিড়াল এত পছন্দ করো। তাহলে কি আমাকে বিড়ালের সাথে তুলনা করবে? আমি কি তোমার কাছে শুধু একজন বিড়ালই? মাহির মায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, বিড়াল পছন্দ, তবে 4 পাওয়ালা নয়, 2 পা বিশিষ্ট বিড়াল, যাকে আমি খুব সাবধানে ভীষণ আদরে বুকে রাখতে চাই সারা জীবন ভরে। তুমি তো জানো মায়া, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ কখনো এভাবে জায়গা পায়নি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এভাবে আপন ভাবতে পারি না। মায়া মাহিরের কাঁধে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে বলে, আমি ওই বুকেই সারা জীবন থাকতে চাই মাহির। তুমি কি জানো, তোমার এই বুকটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। আমি চাই সব সময় এভাবেই তোমার সহচর্যে থাকতে। মায়া মাথাটা তুলে মাহিরের চোখে চোখ রেখে ঠোঁট ফুলিয়ে অভিমানী সুরে বলে, তবুও তোমার ওই মিনি বিড়াল হয়ে নয়, আমি তোমার মায়া হয়েই থাকবো। আমি চাই তুমি আমাকে আমার জীবনের পরিচয়ে ভালোবাসো, নিজের পরিচয়ে ভালোবাসো, কোনো ছন্দ নামে নয়। তুমি কি আমাকে কথা দিবে? মাহির হেসে খুব শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। আজকাল মায়াকে জড়িয়ে ধরলে পৃথিবীর সব সুখ যেন ওর হাতের মুঠোয় চলে আসে। আলতো করে মায়ের মাথায় কয়েকটি চুমু খেয়ে মাহির বলে, শ্রাবণ বা মায়া, তুমি যাই হও না কেন, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। আমি ভাবছি বাবাকে বিয়ের দিনক্ষণ দেখতে বলবো, শুধু সারাদিন নয়, আমি তোমাকে সবসময় এভাবে জড়িয়ে রাখতে চাই। আমরা কি আর দেরি করব মায়া? আমাদের কি এখন আর অপেক্ষার প্রয়োজন আছে? কেবল তো কয়েকটা দিন হলো আমরা কাছাকাছি এসেছি, এখনো বিয়ে নয় প্লিজ। আমি এখনো প্রেম করিনি। কয়েকটা মাস আমি তোমার সাথে চুটিয়ে প্রেম করব, তারপরে বিয়ে নিয়ে ভাববো। আমাদের কি এখনই সব দায়বদ্ধতায় জড়িয়ে পড়ার প্রয়োজন আছে? ও আচ্ছা, তো চলো প্রেম করি। ভিক্টোরিয়া পার্ক, পর্দার পার, সিনেমা হল, সবখানে এঁকে দেই প্রেমের ছবি। চলো, আর একজনম প্রেমের বর্ষায় ভিজতে ভিজতে অমর কাহিনী রচনা করি। আমি তোমাকে পৃথিবীর সেরা জায়গাগুলোতে নিয়ে যাব, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। ওয়েট, তুমি এমন করে কথা বলছো মানে কি? তুমি তো এমবিএ পড়েছো তাই না? তোমার কি পড়াশোনার জ্ঞান আর রোমান্টিকতার কথা সব তালগোল পাকিয়ে যাচ্ছে? মাহির মায়ের কোমর ধরে তুলে টেবিলের উপর বসিয়ে চোখে চোখ রেখে আলতো হেসে বলে, হ্যাঁ পড়েছি, তবে কোথায় লেখা আছে যে এমবিএ করলে প্রেমিকার সামনে গুছিয়ে প্রেমের কথা বলা যাবে না? শুনেছি প্রেমে পড়লে পাথরে ফুল ফোটে। আমি তো সামান্য মানুষ, তোমার প্রেমে পড়ে আমার সব জ্ঞান যেন আজ তোমার চোখের ভাষায় হারিয়ে যাচ্ছে। মায়া খুশি হয়ে মাহিরকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় মায়ের পিয়ে মীরা দরজায় নক করে বলে ওঠে, ইয়েস, কামিন মীরা। মীরার কথায় দুজনেই সতর্ক হয়ে যায়। মায়া নিজের জায়গায় যাওয়ার আগে মাহিরের গালে চকাশ করে একটা চুমু খেয়ে চলে যায়। নিজের চেয়ারে বসে মায়া বেশ ভারী গলায় বলে, ইনি কে মীরা? মাহির ততক্ষণে নিজেকে সামলে নেয়, তবে মনে মনে ভাবে মীরা গেলেই মায়ের কাছে থেকে সুদে আসলে সব শোধ নিবে। এমন সময় মীরার সাথে আরেকজন মেয়ে ঘরে ঢোকে। সেদিকে তাকিয়ে মায়া বলে ওঠে, আমার সাথে এই নতুন মানুষটিকে? আগন্তুক মায়ের কথাকে উপেক্ষা করে মাহিরের দিকে তাকিয়ে প্রায় ছুটে যায়। মাহিরের দুগালে হাত দিয়ে বলে, ও বেবি, কেমন আছো তুমি? দেশে আসার পর থেকে কোনো যোগাযোগ নেই। উফ, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম তোমাকে না পেয়ে। বলতেই সে মাহিরকে জড়িয়ে ধরে। মেয়েটার কথার ধরন দেখে মায়ের বুকটা শুকিয়ে যায়। মাহির ততোধিক লজ্জায় ও ভয়ে মেয়েটাকে দাঁড় করিয়ে বেশ অপরাধীর কণ্ঠে বলে, মায়া, এ হলো লিজা, আমার কলেজের বন্ধু। আর লিজা, ও হলো মায়া, আমার বাগদত্তা এবং আমার বসও। কথাটা শুনেই লিজার মুখটা শক্ত হয়ে যায়। মায়ের মেজাজ এখন সপ্তমে। মীরার সাথে অকারণে চিৎকার করছে মায়া। মীরা বেশ ভয়ত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। অদিতি 1 কাপ কফি চেয়েছিল, সেটা আনতে ওর মিনিট 5 দেরি হয়েছে। তাই নিয়ে মীরার গুষ্টি তুষ্টি করছে এখন মায়া।
তবে মীরা বুঝতে পেরেছে সমস্যাটা অন্য কোথাও। কারণ দুদিন আগেই যে মেয়েটা 1 ঘন্টা দেরি করে কফি দিলেও বেশ হাসি মুখে নিত, সে হঠাৎ এভাবে চিৎকারের কারণ তো একটা থাকবেই। আর সেটা যে ওই নতুন বস মাহিরের সাথে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। তাই দাঁড়িয়ে মীরার সব গালি হজম করছে। তোমার কফি দেওয়া হয়ে গেলে এখান থেকে যাও। আর আমি আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। কেউ আমার খোঁজ করলে বলবে আমি এখানে নেই। কফিটা না খেয়ে মায়া বেরিয়ে যায়। আর রুমে দাঁড়িয়ে থাকতে থাকতে মীরা এই খবরটা মায়ের বাবা রাসেল সাহেবের কানে পৌঁছে দেয়। এদিকে অফিস থেকে কিছুটা দূরে পার্কে বসে আছে মায়া। গোধূলির আলোয় চারপাশটা আবছা হয়ে আসছে। মায়ের মনের অস্থিরতা বাড়ছে। কিরে, খুব মন খারাপ নাকি? কিন্তু কেন বলতো? কালকে তো সব ঠিক হলো, তোর আর তোর মিস্টার লাভারের। মায়া মুখটা তুলে তাকায়, দেখে রাহিন ওর পাশে দাঁড়িয়ে আছে। অন্যদিন হলে হয়তো ধুমধাম করে কয়েকটা কিল আছড়ে পড়তো রাহিনের পিঠে, তবে আজকের বিষয়টা অন্যরকম। আজ মুখে একটা শুকনো হাসি ফুটিয়ে মায়া বলে, তুই কখন এলি এখানে? আমার ভালো লাগছে না রে রাহিন, সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। অবস্থা বেশ জটিল মনে হচ্ছে তোর। তা কি হয়েছে, খুলে বলবি তো? তোর এই দুশ্চিন্তার কারণটা কি? মায়া একটু একটু করে লিসার ঘটনাটা খুলে বলে রাহিনকে। রাহিন সবটা শোনার পর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, এই হয় জানিস, আমরা বুঝতে পারি না জীবনের মজা করতে করতে কখন নিজের জীবনটাই একটা গোলক ধাঁধায় পরিণত হয়। দেখ না, নিজেকে ভেবেছিলি নিজের, আর তার অতীতে অন্য কেউ জড়িয়ে আছে। এখন কি করবি বলে মনে করছিস? আমি জানি না, তুই কোনো উপায় বের করে দে না। যতবার আমার চোখের সামনে ভাসছে লিজা নামের ওই মেয়েটা মাহিরকে জড়িয়ে ধরেছে, ততবার আমার নিজের ভেতরটা মরে যাচ্ছে। আমি কি খুব ভুল করেছি মাহিরকে বিশ্বাস করে? এই পাগলি, কি আজে বাজে ভাবছিস এসব? একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই প্রথম ভালোবেসেছিস, ভালোবেসে শুধু সুখী পেতে চাস? মনে রাখিস, ভালোবাসা মানেই যাতনা, ভালোবাসা মানেই অনেক সময় ত্যাগের নাম। তাহলে সবাই এত কষ্ট জেনেও ভালোবাসে কেন? ইচ্ছে করে নিজেকে কেন যন্ত্রণার সাগরে ঠেলে দেয় মানুষ? মায়া রাহিনের কাঁধে মাথা রাখলো। রাহিন মাথায় হাত বোলাতে বোলাতে বলে, যারা শুধু খেলার জন্য ভালোবাসে তারা কখনোই ভালোবাসার আসল স্বাদ পায় না। সত্যিকারের সংসার আর ছোট বাচ্চা পুতুলের সংসারের মধ্যে যেমন পার্থক্য আছে, তেমনি ভালোবাসার গভীরতার মধ্যে অনেক পার্থক্য আছে। সত্যিকারের ভালোবাসা না চাইলেই হয়ে যায়। তুই যতই পালাবি, এই ভালোবাসা ততই তোকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে আর আস্তিককে নিজের করে নেবে, তোকে দিশাহীন করে তুলবে। তুই এসবে তো গভীরভাবে কিভাবে জানলি? তুই তো সাধারণত এসব নিয়ে চিন্তাও করিস না। জানতে হয় রে, নইলে নিজেকে যে বোঝা যায় না। জীবনের মোড়ে দাঁড়িয়ে অনেক সময় অনেক কিছুই বুঝে নিতে হয়। তোকে আজ খুব অন্যরকম লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? আমাদের বিয়ের দিন সবাই মিলে ঠিক করে ফেলেছে। এটা তো খুব ভালো খবর। হয়তো ঠিকই বলেছিস তুই। আর এভাবে পালিয়ে থাকাটা বোধহয় ঠিক হচ্ছে না। আচ্ছা মায়া, তুই বলতে পারিস এত সব জানার পরেও প্রীতি কিভাবে আমায় এত ভালোবাসতে পারে? ওর কেন মনে হয় না আমি ওকে ঠকাচ্ছি? ওর এত বিশ্বাস আসে কোথা থেকে? সত্যি তো রাহিন, আমি তবে কেন মাহিরকে নিয়ে এত দ্বিধায় ভুগছি? কেন ওর অতীতের কথা নিজের বর্তমানকে নষ্ট করছি? তোরটাই স্বাভাবিক রে। আমি প্রীতিকে নিয়ে ভাবছি, প্রীতি কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি দাঁতে দাঁত চেপে বিয়ে করতে বাধ্য হচ্ছে? তাই যদি হয়, তবে ওর মুখে ওই স্নিগ্ধ হাসিটা আসে কিভাবে? বিয়ে করে নে রাহিন। আগে আমার সন্দেহ ছিল, আজ আমি নিশ্চিত তুই প্রীতিকে মন থেকে ভালোবাসিস। আর তুই কি মাহিরকে ক্ষমা করতে পারবি? মায়া, এক হৃদয় বিদীর্ণ করা ডাকে মায়া চমকে পিছনে তাকায়। এই গোধূলির আলোয় সর্বহারা দৃষ্টি আর আকুতি ভরা কণ্ঠ, এলোমেলো পোশাকে উদ্ভ্রান্ত মাহিরকে দেখে মায়া চমকে ওঠে। এই কয়েকটা ঘন্টায় যে ওর উপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে সেটা মায়ার বুঝতে বাকি থাকে না। মাহিরের বুকটা শুকিয়ে যায় মায়াকে অন্য কারো কাঁধে নিশ্চিন্তে মাথা রাখতে দেখে। আর দেখতে দুজনের লুকটাও যেন মেড ফর ইচ আদার টাইপস।
রাহিন যখন ওর হাত দিয়ে মায়ের চুলগুলো সরিয়ে দিচ্ছিল, মাহিনের বুকের ভিতরটাতে কেউ যেন জোরে জোরে ধারালো কুড়াল দিয়ে ফালা ফালা করে দিচ্ছিল। ওর পা দুটো কাঁপছিল। তবে কি চিরতরের জন্য ওর মায়া হারিয়ে গেল? এরপর কি মাহিরের জীবনে থাকবে শুধুই শূন্যতা? সেই শূন্যতার অনুভব থেকেই হয়তো শেষবারের মতো যতটুকু বিশ্বাস, যতটুকু শক্তিকে সাথী করে আর্তনাদ করে ওঠে মাহিরের মুখ থেকে। আর সেই আর্তনাদ সমপরিমাণ যন্ত্রণা সৃষ্টি করে মায়ের বুকেও। এতক্ষণ থেকে রাগে, অভিমানে, দুঃখে ফুঁসতে থাকা মেয়েটা নিমেষেই সব কেমন ভুলে যায়। মাহিরের বিধ্বস্ত চেহারা দৃষ্টিগোচর হতেই রাহিনকে ফেলে প্রায় ছুটে গিয়ে দাঁড়ায় মাহিরের সামনে। তবে সামনাসামনি হতেই আবারও মনে পড়ে যায় ওই লিসা নামক অতিথির কথা। তাই মুখে অভিমানের মেঘ জমিয়ে মায়া বলে, কেন এখন এই মায়ের খোঁজ কেন করছো? বেশ তো ছিলে ওই লিজার বাহুডোরে, যে তোমাকে 2 হাতে জড়িয়ে নিয়েছিল আদরে। আমি কি তোমার জীবনে কোনো জায়গা পাই না? শুধু কেউ আমাকে জড়িয়ে তুললো সেটুকুই দেখলে মায়া? তুমি দেখলে না সেই বন্ধন আমাকে আনন্দ না দিয়ে কত সংকোচ দিয়েছে? তুমি আমাকে অন্তত শেষবারের মতো হলেও কিছু বলার সুযোগ দিতে, তা না করে কাউকে না বলে এভাবে একা একা চলে এসেছো। আমি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। অন্তত একটাবার আমার পক্ষে কথা বলার সুযোগ দিতে। ওই লিজা আমার অতীতের অংশ, বর্তমানের কোনো অধিকারও নেই। কিসের সুযোগ? হ্যাঁ, কোনো সুযোগ নেই। আমি এত যত্ন করে আমার মনের ঘরে ভালোবাসার ফুল ফুটাবো, আর মুহূর্তেই যে কেউ ঝড় হয়ে এসে তা ভেঙে দেবে? আমি পারবো না বারবার এত সহ্য করতে। আমার কি কোনো সম্মান নেই? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে তো মায়া? তোমার কষ্ট হবে না? তুমি কি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারবে? এই ছেলেটাকে আমি জানি না, কিন্তু তোমার চোখে আমি অন্য কারো ছায়া দেখতে চাই না। রাহিন এতক্ষণ বেঞ্চে বসে ওদের কথোপকথন শুনছিল। এবার হাসতে হাসতে সামনে আসে। তোমাকেও তো ও জড়িয়ে ধরেছিল, তবুও দেখো আমার কোনো অভিমান হচ্ছে না। তবুও আমি বিশ্বাস করি তুমি শুধু আমাকেই ভালোবাসো মায়া। তোমার এই বন্ধুকে আমার ভয় নেই, আমার ভয় শুধু তোমার মনের দূরত্বকে। বাহ, তুমি ওকে নিয়ে এমন চিন্তা করছো কেন? আমাদের মাঝে অন্য কোনো জায়গা নেই? বাহ, তুমি ওকে নিয়ে এমন চিন্তা করছো কেন? আমাদের মাঝে অন্য কারোর কোনো জায়গা নেই। তুমি এইটুকু বিষয়ে এত বড় বড় চিন্তা করতে পারলে, আমি কি আর পারবো না? আমার বুকের ভেতরটা যে কেমন করছে তা কি তুমি একটু বুঝতে পারছো না? তোমার এই অবিশ্বাসের চেয়ে বড় কষ্ট আমার জন্য আর কিছুই হতে পারে না মায়া। তুমি পারবে কি পারবে না সেটা আমি জানি না, কিন্তু আমি পারছি না। আমি কি তোমার ওই লিজার মতো যে হুটহাট করে কারোর গলায় জড়িয়ে যাব? যখন ওই মেয়েটা শুনলো আমি তোমার বাগদত্তা, তবুও ও যেভাবে তোমাকে জড়িয়ে ধরলো তা দেখে আমার নিজের উপরে ঘৃণা হচ্ছিল। আমার কাছে সম্পর্কের পবিত্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ মাহির। মাহির দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলে, আচ্ছা মানলাম লিজা ভুল করেছে, কিন্তু তুমি আমার কথা একটাবারে শান্ত হয়ে শুনবে না? কাউকে কিছু না বলে তুমি শটান এভাবে একা একা এখানে চলে আসবে, তাও আবার একটা অচেনা ছেলের সাথে। এই ছেলেটা কে? তুমি আমাকে কখনো তো বলনি। কি হচ্ছে না? তুমি কি পাগল হয়ে গেছো? রাহিন আমার ছোটবেলার বন্ধু, ওকে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না। আর ওর সাথে কারোর তুলনাও হবে না। ও আমার বিপদের দিনের সঙ্গী, ওর উপরে আমার পূর্ণ আস্থা আছে। ওহ সরি ব্রাদার, আসলে মায়া তো কখনো তোমার কথা আমাকে বলেনি, তাই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনের আস্থাটা কেমন। রাহিন মাহিরকে চোখ টিপ দিয়ে একটু আশ্বস্ত করার ছলে হেসে বলে, এটা তো ভারী অন্যায় মায়া। তুমি মাহির সাহেবকে আমার কথাটা বলনি? আমি যে ভাবলাম তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার পরিচয় করিয়ে দেবে। তবে যাই হোক মাহির ভাই, আপনি নিশ্চিন্ত থাকুন, মায়ার ওপর আমার অধিকার শুধু বন্ধুত্বের। কেন বলবো? আর কখন বলবো? উনি তো ব্যবসা নিয়ে সব সময় ব্যস্ত থাকে। আমার সাথে কথা বলার মতো সময় কি ওনার আছে? আর এই বান্দর রাহিন, তুইও তো ব্যস্ত, তোর প্যাশন নেই। তোরা দুজনেই একই রকম, আমাকে কেউ বুঝিস না। আর রাহিন, তুই তো জন্ম থেকেই আমাকে জ্বালাচ্ছিস। এই তোর বিয়ে কবে রে? আমি তোর বিয়েতে একটু শান্তি করে খাবো, তারপর পৃথাকে বলে দেবো যে এরপরে ও যেন তোকে খুব জ্বালায়, তুই যাতে আমার অশান্তির কথা বুঝতে পারিস। আরে থাম থাম, এই তো কিছুক্ষণ আগে তুই রাগে দুঃখে কাঁদছিলি মাহির বাবুর কথা ভেবে। সেটা তো এবার 360 ডিগ্রি ঘুরে আমার ওপর এলো কেমন করে? তুই দেখছিস সম্পর্কে হিসাব সব গুলিয়ে ফেলেছিস। আসবেই তো,
তুইও তো একই রকম, সারাদিন মেয়েদের সাথে ফ্ল্যাট করে বেড়াস। উফ, আল্লাহ আমাকে এমন দুজন মানুষ কেন দিল? আমার জীবনে দুজন মানুষই, একজন প্রাক্তন লিজাকে নিয়ে মেতে থাকে, আর তুই সারা দিন পিছু নিস প্রীতির মতো আর অন্য মেয়েদের সাথে সময় কাটাস। মাহির সামনে এগিয়ে এসে মায়ের হাত ধরে অনুনয় করে বলে, তুমি বিশ্বাস করো মায়া, লিজার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি অনেক আগে ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। ইনফ্যাক্ট ওর তো বয়ফ্রেন্ডও আছে, আর ও একটু গায়ে পড়ার স্বভাবের, তাই তখন এমনটা করেছে। বিদেশে এটা তো খুব স্বাভাবিক, হাই করা হাক করা, হাই করা বা হাক করা। তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন মায়া? তুমি কি আমাকে একটু বিশ্বাস করতে পারো না? স্বাভাবিক? আর কি স্বাভাবিক শুনি? আর লিজা গায়ে পড়া, আর তুই কি সাধু পুরুষ? এখনই একটা বিষধর সাপ তোমার গলায় ঝুলিয়ে দিই, দেখি তো তুমি কেমন করে জড়িয়ে ধরো। সে বেলায় তো তিরিং বিরিং করে পালাবে, যেমনি একটা মেয়ে দেখলে অমনি সেরে গেলে। আমি মনে হয় কিছুই বুঝি না, তাই না? তোমার এই সাফাই গাওয়া আমার কাছে কোনো গুরুত্ব রাখে না। তোর এমন ইউনিক যুক্তিগুলো কোথায় পাস মায়া? আমাকে একটু ধার দিস তো। একটা মেয়ের সাথে বিষধর সাপের তুলনা। মায়ের ভাই, আপনি এখন কি করবেন? মায়ার রাগ ভাঙানো তো দেখছি বেশ কঠিন কাজ। হ্যাঁ, সাপই তো। একটা মেয়ের সাথে কমিটেড হওয়ার পরে অন্য মেয়েদের দেখলে সাবধান হওয়া উচিত, নয়তো এই সাপগুলোই তো বিষাক্ত হয়ে ওঠে। নাইলে মিস মায়ার কষ্ট হয়, তারপর সে নিজের রাগ সাপ হয়ে যায়। মাহিরবাবু, এখনও সময় আছে, বুঝে নিন। আমি তো কেটে পড়লাম। আমার আবার যে কোনো মেয়ে দেখলে ভেতরে প্রেমিক জেগে ওঠে কিনা। তবে মায়া, তুই ঠিকই বলেছিস, মেয়ে মানুষকে সাপ ভাববো আর নিজেকে ভাববো ওঝা, তারপর দুজনে মিলে বিন বাজিয়ে নাগিন ডান্স দেবো। কি দারুণ আইডিয়া, তাই না? মায়ের রাগে চিৎকার করে বলে। ওহ, তোকে তো আমি মেরেই ফেলবো, তুই থামবি না? রাহিন দৌড়তে দৌড়তে বলে, আমি গেলাম মাহির ভাই, নয়তো আপনার কপালে খুনি বউ জুটবে। আজ আর নয়, পরের বার দেখা হবে। মায়া পিছনে চিৎকার করে বলে, ভাগ এখান থেকে। আর যদি আমার সামনে আসিস তবে সত্যি সত্যি তোকে খুন করবো আমি, এটা মনে রাখিস। সূর্যটা তখন দিগন্তে তলিয়ে যায়। পশ্চিম দিকের আধডুবা সূর্যটার কমলা আভা মায়ের মুখে এক অপূর্ব শোভা বিস্তার করে। এদিকে মোহিতের মতো তাকিয়ে থাকে মাহির। মায়া মাহিরের মুগ্ধ দৃষ্টি দেখে বলে, আমি কিন্তু এখনো রেগে আছি, মনে রেখো। এত সহজে আমি সব ভুলে যাব না। রাগলে যদি কাউকে এত সুন্দর লাগে তবে তোমার রাগ হওয়াটাই ভালো। তুমি রাগী মুখটা করলেও আমার মনে হয় তোমাকে আরও বেশি করে আদর করি। ইস, এমন মিঠে কথা আমি ভুলছি না এখন, বুঝছো? তোমার এইসব নাটক আমি অনেক দেখেছি। মাহির একটু হেসে জায়গাটার নির্জনতার সুযোগ নিয়ে মায়াকে তুলে চট করে কোলে বসিয়ে দুহাতে ওর পাতলা কোমরটায় জড়িয়ে ধরে বলে, আমি রাগ ভাঙাতে জানি তো, আমি জানি কিভাবে আমার মায়াকে খুশি করতে হয়। বলে সে মায়ের গলায় একটা গভীর চুমু এঁকে দেয়। কেঁপে ওঠে মায়া। এর আগে মাহির তাকে এত গভীরভাবে কাছে টেনে নেয়নি। কাঁপা কাঁপা হাতে মাহিরের চুলগুলোকে শক্ত করে ধরে মায়া বলে, কি করছো তুমি? এখানে এসব কেউ দেখে ফেলবে তো। রাগ ভাঙাচ্ছি তোমার, এই রাগটুকু আমার কাছে অনেক দামি। এভাবে কি কেউ রাগ ভাঙায়? তুমি কি একটু লজ্জা পাচ্ছ না? মাহির মায়ার নরম গালে বেশ গভীর ঠোঁট ছুঁয়ে বলে, কেন পছন্দ হচ্ছে না? আমি তো শুধু আমার ভালোবাসা প্রকাশ করছি। মাহিরের ছোঁয়ায় শরীরের কোনায় কোনায় শিহরণ অনুভব করে মায়া। সে শক্ত করে জড়িয়ে ধরে মাহিরকে, কানে কানে ফিসফিস করে বলে, জানি না, যাও, তুমি বড্ড দুষ্টু হয়ে গেছো। মাহির হেসে ওঠে। মায়ের মুখটা তুলে কপালে আলতো করে চুমু খেয়ে মাহির বলে, আঙ্কেল চিন্তা করছেন, চলো ফিরি। আর হ্যাঁ, আমি বাবাকে বলেছি আমাদের বিয়ের দিনের ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলতে। আমার এই পাগলিটাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকবো না। সে তোমার যতই আপত্তি থাকুক, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করেই ছাড়বো। আমার প্রেমটা তাহলে কি হবে? বিয়ের আগে আমি আরও সময় চেয়েছিলাম। সে বিয়ের পর যত খুশি করো শোনা। তাছাড়া বিয়ের দিন আস্তে আস্তে মাসখানেক তো সময় থাকবে, ওই সময়ের মধ্যেই আমরা আমাদের প্রেমের সবটুকু গল্প লিখে ফেলবো। না, আমি এখন থেকেই প্রেম করব। মাহির মায়াকে পাঁজাকোলা করে উঠিয়ে গাড়িতে বসাতে বসাতে বলে, আমরা তো সারা জীবন প্রেম করব, কারণ আমার বউটা সারা জীবনই আমার কাছে এতই অমূল্য থাকবে যে তাকে আগলে রাখতেই আমার পুরো সময় কেটে যাবে। চলো এবার বাড়ি ফেরার পালা।